বাবা মায়ের কবর জিয়ারত করে ইনায়া রাস্তার পাশে এসেছিল গাড়ির জন্য, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একটা গাড়ি তার সামনে ব্রেক কষে। জোর করে ইনায়াকে তারা নিয়ে আসে এই বাড়িতে। অদিতিকে দেখে ইনা অবাক হয়েছিল প্রথমে। তাকে কেন এখানে এনেছে তা জানতে চাইলে অদিতি তাকে চাবুক দিয়ে মারতে শুরু করে। ইনায়ার আর্তনাদ সে রুমের প্রত্যেকটা ইট বালুও যেন সাক্ষী হয়ে রয়েছে। একসময় ইনায়া নিশ্চুপ বনে যায়, তখন থামে অদিতি। অন্ধকারে মৃদু মৃদু হলুদ আলোয় নাভান ইনায়ার রক্তাক্ত মুখের দিকে তাকালো। অতপর সিংহিনীর মতো সামনে বসে থাকা অদিতির দিকে লক্ষ্য করে, যে একগাল হেসে তার দিকে তাকিয়ে আছে। নাভান একটি দীর্ঘশ্বাস ফেলে গম্ভীর গলায় জিজ্ঞেস করে ওঠে, আমি তোমাকে বিশ্বাস করব কি করে যে তুমি ইনায়ার কিছুই হতে দিবে না? অদিতি চমৎকার হাসলো, তারপর সুরেলা গলায় শান্ত স্বরে বলে উঠল, তুমি সাইন করলেই ইনায়া সুস্থ থাকবে, না হলে আমি কথা রাখবো না। নাভান রাজি হলো সাইন করার জন্য। অদিতি যেন আকাশের চাঁদ পেয়েছে হাতে। সে উঠে গেল নাভানের উদ্দেশ্যে ফাইল দিবে বলে। ইনায়া কষ্ট করে ফিস ফিস কণ্ঠে বলে ওঠে, আপনি কি পাগল হয়েছেন? এটা কেন হতে দিচ্ছেন? নাভান উত্তর দিল না। উঠে দাঁড়িয়ে অদিতির হাত থেকে ফাইলটা নেয়। অদিতি তার সামনেই দাঁড়ানো। আচমকায় নাভান হাতের ফাইল দিয়ে অদিতির মুখে মেরে দেয়। অদিতি হতভম্ব হয়ে মুখে ধরে বসে পড়ে। রুমে থাকা বাকি ছেলেগুলো নাভানের দিকে এগিয়ে আসতেই নাভান তার সামনে পড়ে থাকা হট স্টিক দিয়ে সবগুলোকে পেটাতে থাকে। মেন পয়েন্ট তাক করে মারগুলোতে ছেলেগুলো সহজেই কাত হয়ে পড়ে রয়েছে। নাভান গিয়ে ইনায়াকে দাঁড় করায়। ইনায়া এই 5 মিনিটের ভেতরে ঘটে যাওয়া ঘটনায় অবাক হয়ে যায়। নাভান ইনায়াকে নিয়েই রুমের বাইরে এসে দরজা লক করে দেয়। ইনায়া আর নাভান দুজনেই অবাক হলো। জায়গাটা তাদের কারোরই চেনা নয়। হঠাৎ বাইরে থেকে প্রচুর শোরগোলের আওয়াজ, পুলিশের সাইরেন কানে আসে। আর এদিক দিয়ে রুমের ভেতরের ছেলেগুলো দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে। নাভান ইনায়াকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তখনই ইনায়ের চোখ যায় জায়ানের পানে, যে কয়েকটা ছেলেকে পিটিয়ে এদিকেই আসছে। নাভান অবাক হলো এই ভেবে, অদিতি এতগুলো লোক হায়ার করলো কি করে? বাংলাদেশে ওর চেনা জানা কত দূর? নাভানের ভাবনার গত হয় জায়ানের আগমনে। জায়ান এক ধ্যানে ইনায়ার দিকে তাকিয়ে আছে। তার মুখের অভিব্যক্তি বোঝা গেল। ইনায়ার কান্নারা যেন বাঁধ ভেঙে আসে। জায়ান আলতো হাতে ইনায়াকে জড়িয়ে ধরে ফিস ফিস গলায় জিজ্ঞেস করে, বড্ড দেরি করে ফেলেছি কি হরিণী? কে করেছে এমনটা? ইনায়া কথা বলে না। জায়ানের বুকে মিশে ফোপাতে থাকে। আচমকা জায়ানের কপালের রগ ফুলে ফেপে ওঠে। চোখগুলো জল করে ওঠে। ইনায়াকে বাজা কোলে নিয়ে উপরে উঠে যায়। নাভানের দিকে পিছু ফিরে শান্ত এবং গম্ভীর গলায় বলে, সবটাকে তুলে পুলিশের হেফাজতে রাখো, এদের ব্যবস্থা আমি করছি। নাভান আর কিছু বলতে পারে না। মলিন মুখে তাকিয়ে থাকে শুধু সেই দিকে। জায়ান ওপরে এসে ইনায়াকে সোফায় বসায়। তারপর জিজ্ঞেস করে, কোথা থেকে কী হয়েছে? ইনায়া বাধ্য মেয়ের মতো সব খুলে বলে। জায়ান রুমটার দিকে তাকায়। ইনায়াকে এখানে বসে থাকতে বলে সে রুমটার দিকে এগিয়ে যায়। ইনা জায়ানকে বারণ করতে গিয়েও করে না। তার কথা কি এই জায়ান করিম শুনবে? জায়ান রুমে ঢুকতে 8টা ছেলে আর অদিতিকে দেখতে পায়। ছেলেগুলোকে দেখে বাঁকা হাসে জায়ান। অতপর বিড়বিড় করে বলে, নেড়ি কুত্তার পাল। তারপর ভয়ঙ্কর চোখে অদিতির দিকে তাকায়। এমন সুদর্শন ভয়ঙ্কর রূপের ছেলে দেখে অদিতি একটু ভয় পেয়ে গেল। জায়ানকে দেখে ছেলেগুলো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। একটা ভয়ে ভয়ে বলে ওঠে, ভাই আপনি মাফ করে দেন, এরা যে আপনার লোক বুঝি নাই, মাফ করে দেন। জায়ান বাঁকা হাসে। অতপর ঠোঁট বাঁকিয়ে বলে, মাফ করে দেব? ঠিক আছে, মাফ করে দিলাম, তবে একটা ডিল বদল হয়ে যাক। ছেলেগুলো জায়ানের কথার মানে বুঝতে পেরেছে বোধ হয়। তারা সব কটাই মাথা নাড়ায়। জায়ান অদিতির দিকে একবার বাঁকা হেসে রুম থেকে বেরিয়ে যায়। অতঃপর বড় একটা তালা ঝুলায় সেখানে। ইনায়ার কাছে এসে আলতো হাতে তাকে কোলে তুলে নেয়। ইনায়া ভ্রুকুচকে জিজ্ঞেস করে উঠে, এটা কি হলো? তোমার এত কিছু জানতে হবে না। জায়ানের কথায় ইনায়া আর কোনো কিছু বলল না। চুপচাপ হয়ে জায়ানের বুকে মিশে রইল। হঠাৎ করে ইনায়ার কানে আসে অদিতির চিৎকার। সে চোখ ছোট করে জায়ানের দিকে তাকালো। জায়ান তা লক্ষ্য করল না। ইনায়াকে নিয়ে বাইরে চলে আসে। ইনায়া দেখে সেখানে ফাহাদ, ঈশান, নাভানকে আরও অনেক পুলিশ। সে একটু নড়তেই জায়ান আরও জোরে ধরে। ফাহাদ, ঈশান এগিয়ে এসে ইনায়ার কন্ডিশন জানতে চায়।
জায়ান ইনায়াকে গাড়িতে বসে ফাহাদের দিকে তাকায়। বাকি কালপিটগুলোর ব্যবস্থা আমি করব। তারপর নিজ হাতে পুলিশের কাছে দিয়ে আসব। অদিতির সাথে আরও কেউ আছে, সেটা বের করতে হবে। এদিকটা তুমি সামলে নাও, আমি ইনায়াকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। আর ওর স্টেটমেন্ট নেওয়া দরকার নেই, ফাহাদ সায় জানালো। তারপর পুলিশ বড় এই 2 তলা ভাঙা বাড়িটা দেখল। এটা শহর থেকে বেশ কিছুটা দূরে। অদিতি একা একা এই বাংলাদেশে এমন নির্জন বাড়ি কী করে খুঁজে পেল, তা তাদের কারোর মাথায় ঢুকছে না। ওর সাথে কার হাত থাকতে পারে? ক্ষণে ক্ষণে অদিতির চিৎকারের আওয়াজ ভেসে আসছে। নাভান ঈশান হতভম্ব হলো। ঈশান আশ্চর্য দৃষ্টিতে ফাহাদের দিকে তাকিয়ে বলল, এটা ঠিক কি হচ্ছে? ফাহাদ হাসে। জায়ান বাঁকা চোখে তাকিয়ে ঈশানকে ফিস ফিস করে বলে ওঠে, ওদের মতো মেয়েরা এইসবই বেশি খোঁজে। চিন্তা করো না, জানে মরবে না, শুধু একটু বেশি সামাল দিতে হবে। ঈশানের এই কথা শুনে কান ঝাঁঝা করে উঠল। ফাহাদ পুলিশের সাথে গেল কথা বলতে। জায়ান নিজের লোকদের বলল বাড়িটা পাহারা দিতে, যাতে করে একজনও পালাতে না পারে। তারপর জায়ান চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসে। ইনায়ের দিকে এক পলক তাকালো। তারপর গাড়ি স্টার্ট দিল হসপিটালের উদ্দেশ্যে। আর নাভানের চোখ পড়ে থাকলো সেই গাড়ির শেষ দৃষ্টি পর্যন্ত। রাত 12টা বেজে ঘড়ির কাঁটা এখন 40-এর ঘরে। নিধি একা একা ফাহাদের রুমের বারান্দায় বসে আছে। কিছুই ভালো লাগছে না তার। ইনায়ের জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছে তার। নিধি বড় একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে নিচে নেমে আসে। কাল থেকে এখনও না খাওয়া সে। সারাদিন মিনারা বেগম একবারও নিধির খোঁজ করেনি। নিধি নেমে এসে এদিক সেদিক তাকায়। তাদের বাড়ি থেকেও বিশাল বড় করিম ভিলা। সব দিক থেকে যেন আভিজাত্য ফুটে রয়েছে। বাড়ির মেঝে থেকে আসবাবপত্র সব সোনালি রঙের আভায় ফুটে রয়েছে। নিধি আলতো পায়ে হলরুমে আসে। এসে কিছুটা অবাক হয়। মিজানুল করিম আর মিনারা বেগম আর তিথি সোফায় বসে রয়েছেন, হয়তো ছেলেদের জন্য। মিজানুল করিম নিধিকে দেখতে পেয়ে কাছে ডাকে। নিধি আলতো পায়ে হেঁটে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তিথি নিধিকে বসতে বলে তার পাশে। মিনারা বেগম এক পর্যায়ে খেকিয়ে উঠলেন, এত রাত অবধি জেগে আছো কেন? নিধি শান্ত গলায় বলে ওঠে, আমার খিদে পেয়েছে প্রচণ্ড। মিজানুল করিম আর মিনারা বেগম দীর্ঘশ্বাস ছাড়ল কিছুটা। ছেলেদের টেনশনে পড়ে নিধির কথা ভুলে আছেন। মিজানুল করিম মিনারা বেগমকে গম্ভীর গলায় বললেন, এতক্ষণ পর্যন্ত মেয়েটা খায়নি, খেয়াল রাখবে না তুমি? বালাইশাট, ও কি কচি খোকি, খিদে পেলে কি আমাকে খাইয়ে দিতে হবে? তিথি মায়ের কথায় অবাক হলো প্রচুর। এটা কেমন কথা? তিথি সন্ধ্যার দিকে হোস্টেল থেকে ফিরে এসেছে। সেও নিধিকে ডিস্টার্ব করবে না বলে ওপরে যায়নি। তিথি বিরক্ত হয়ে মাকে বলে ওঠে, আশ্চর্য, মেয়েটা বাড়িতে নতুন, ও কি সব চেনে? জলদি যাও, তোমার থেকে এমন ছেলে মানুষই আশা করিনি মিনারা। কথাটা বলে নিধির কাছে এসে মিজানুল করিম দাঁড়ালেন। মিনারা বেগম উঠে গেলেন খাবার বাড়তে। মিজানুল করিম হাসি মুখে বলে ওঠেন, চলো একসাথে খাওয়া যাবে। নিধি মাথা ঝাঁকিয়ে তাদের সাথে ডাইনিং রুমে গেল। খাবারের শেষ পর্যায়ে ফাহাদ বাড়িতে আসে। ঘড়ির কাঁটা তখন 1টা 20। কলিং বেলের শব্দে মিনারা বেগম জলদি গিয়ে দরজা খুলেন। ফাহাদকে একা দেখতে পেয়ে জায়ানের কথা জিজ্ঞেস করতেই ফাহাদ বলে ওঠে, জায়ান সকালে আসবে। মিজানুল করিম বার কয়েকবার ইনার কথা জিজ্ঞেস করেছেন। কে কারা কিডন্যাপ করেছে সে বিষয়ে আপাতত চেপে গেল ফাহাদ। হাত মুখ ধুয়ে কয়েক লোকমা মুখে দিয়ে ওপরে চলে গেল। মিনারা বেগম আর মিজানুল করিম এবার কিছুটা শান্ত হতে পেরেছেন। দুজনে এবার চলে গেল। তিথিও তাই করল। নিধি নিচে কতক্ষণ পায়চারি করে রুমে চলে আসে। আসতেই ফাহাদ তার কোমর জড়িয়ে ধরে বিছানায় শুয়ে পড়ে। নিধি ছুটতে গেলেও পারে না। ফাহাদ এবার নিধির বুকে মাথা রেখে লো বয়জে বলে ওঠে, মাথাটা টিপে দাও। ফাহাদ মাত্র শাওয়ার সেরেছে, মাথার চুলটা মোছা হয়নি, যার দরুন নিধি অনেকটাই ভিজে যাচ্ছে। সে খেকিয়ে বলে ওঠে, কি করছেন কি, আমাকে ভিজিয়ে দিচ্ছেন তো? ফাহাদ বুক থেকে মাথা উঠিয়ে নিধির পানে তাকায়। চোখ দুটি তার খুবই শান্ত। হঠাৎ নিধির কপালে ছোট্ট একটা চুমু দিল লো ভয়েস বলে, আমার চেরি ফুল, আই লাভ ইউ, আমি তোমাকে ভীষণ রকমের কাছে চাই। নিধি হেসে উঠল তৎক্ষণাৎ, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কাপা গলায় জিজ্ঞেস করল, আমার মতো নষ্ট ফুলকে জীবনে এনে জীবনটা নষ্ট করলেন কেন মেয়র সাহেব? নষ্ট ফুলের তো কোনো সুবাস নেই। আমার জীবনটাও নষ্ট করে দেবে, আপনার জীবনটাও নষ্ট করে দেবে। ফাহাদ চমৎকার হাসল। অতঃপর ফিস করে বলে, তুমি নামক সুবাসিত ফুলের সংস্পর্শে আমি 1000বার নষ্ট হতে রাজি।
তুমি আমার আধার জীবনটা রঙিন করে দিয়েছো নিধি। যেখানে শুধু আমার সুখ দেখতে পাচ্ছি আমি, তোমার দুঃখ কষ্ট সব চোখের জল ধুয়ে যাক। সবটুকু যাতনা শুধু আমার হয়ে থাক, শুধু আমার হয়ে থাকো। নিধি আচমকা ফাহাদকে সরিয়ে উল্টো পাশে শুয়ে পড়ে। তারপর বিড়বিড় করে বলে, আমার যাতনা আমারই থাক। তা আপনি পোহাতে আসবেন না মেয়র সাহেব, দগ্ধ হয়ে যাবেন। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে অ্যাডমিট করা হয়েছিল ইনায়াকে। ইনায়ের সারা শরীরে প্রচণ্ড ব্যথা। এত রাতে মহিলা ডাক্তারও জোগাতে জায়ানের বেগ পেতে হয়েছে। ডাক্তার তো প্রথমে ইনায়াকে দেখে আতকে উঠেছিলেন। ফর্সা চামড়ায় মারের দাগগুলো জল করছিল। ইঞ্জেকশন মলমে ইনায়ের ব্যথা শেষ রাতের দিকে একটু কমে এসেছিল। জায়ান বাকি রাত তার শিউরেই বসা। 4:30 ইনায়ের চোখ কিছুটা লেগে এসেছিল। হঠাৎ করে ঘুম ভাঙতে পাশে লক্ষ্য করে জায়ানকে। সে এখন ঘুমে ঢুলছে মাত্র। ইনায়া আর তাকে ডাক দিল না। সাবধানে বেড থেকে নেমে ওয়াশরুমে যায় সে। হসপিটালের পোশাকে আছে এখন ইনায়া। ওয়াশরুমের মিররে নিজেকে দেখে ঘাবড়ায় ইনায়া। সব রাগ অদিতি তার উপর ছেড়েছে। শুধু কি ভালোবাসার জন্য মানুষ এমন জঘন্য হতে পারে? ইনায়া বেরিয়ে এসে জানালার পাশে এসে দাঁড়ায়। কনকনে ঠান্ডা বাতাস আসছে। ইনায়ার হঠাৎ মনে পড়ে নাভানের একটা কথা। কেউ কি নিজের সন্তানকে মারতে পারে, তাও অন্য একটা পুরুষের জন্য? কিভাবে ভেবে কুল পায় না ইনায়া। নাভানের প্রতি তার ভালোবাসা ছিল 3 কবুলের জোরে। 3 কবুল বলার পরই তার প্রতি অধিকার ভালোবাসা যেন সবই একেবারে চলে এসেছিল, যা প্রচুর গভীর ছিল। কিন্তু একটা নারী কতদিন পারে নিজের মানুষটির সাথে অন্য মেয়ের ঘনিষ্ঠ মুহূর্ত? একবার দুবার, সেখানে ইনায়া নয়, 9টি মাস দেখে এসেছে তা। যেখানে সে নিজের মুখটা স্বামীকে তখন দেখাতে পারেনি, সেখানে অধিকার শব্দটা বেমানান হয়ে গিয়েছিল। হয়তো নাভানের কথা তার একটুও মনে পড়েনি, তাই অন্য মেয়ের সঙ্গে রাত্রি যাপনে তার বিবাহিত জীবনের 9টি মাস পার করতে পেরেছে। আর তাদের প্রতিটি মুহূর্তে সাক্ষী ছিল বোধহয় ইনায়া। সে রাতের আধারে মোবাইল বুকে জড়িয়ে শুধু কেঁদেই গিয়েছিল। স্ত্রী হিসেবে নিজের আত্মসম্মান ছিল কই তার? চোখের সামনে ভালোবাসার চাদর সরে যখন সত্য বেরিয়ে এলো, তখন সে আত্মসম্মানের মোহিতে বাধ্যতামূলক ভালোবাসা সংসার ছেড়েছিল। সে যে সংসার ছিল তার একারই 9টি মাসের স্মৃতি, সাথে স্বামীর ছবি আর নাম। শুধু এতটুকুই, শুধু সম্পর্কের বেড়া জালে বাঁধা ছিল সে। আচমকা 2টি পুরুষালী হাত পেছন থেকে ইনার কোমর জড়িয়ে ধরে। ইনার পিঠ ছুঁই তার প্রশস্ত বুকে। কাঁধে কারো মুখ, আর ঘাবড়ে নিঃশ্বাসের বাড়ি লাগলেও ইনায়া হেলে না। দীর্ঘশ্বাস ফেলে শুধু তাকিয়ে থাকে আকাশের ওই রাতের শেষ চাঁদের দিকে। জান হালকা করে জিজ্ঞেস করে ওঠে, ডাকলে না আমাকে? একা একা কেন উঠতে গেলে? যদি পড়ে যেতে? ইনায়া মান হাসলো, মৃদু স্বরে বলে উঠল, একা একা হাঁটলে জীবনের আসল মানে বোঝা যায়। পরে গিয়েও নিজেকে উঠে দাঁড় করানো যায়। আপনি কি তা বুঝবেন? জান শব্দ করে হেসে ওঠে। ইনায়াকে ঘুরে তার দিকে ফেরায়। হাত দিয়ে মুখে আসা চুলগুলো কানের পেছনে গুজে দেয়। ইনায়া শান্ত চোখে জায়ানের চোখের দিকে তাকালো। শান্ত গম্ভীর চোখ জোড়া অজস্র মায়া নিয়ে ইনায়ার পানে তাকিয়ে আছে। আপনার চোখ জোড়া গভীর সমুদ্রের ন্যায়। তাকাতে বড্ড ভয় হয় আমার। সমুদ্রে তলিয়ে যাবার ভয় আছে তোমার? বিশ্বাস করো, ডুবতে দেব না। সে আছে, কিন্তু বিশ্বাস করতে বড্ড ভয় হয়। জায়ান কোনো উত্তর দিল না। ইনায়ার চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। জায়ান মুখ বাড়িয়ে ইনায়ার চোখের উপর ফু দেয়। ইনায়ার চোখের পাপড়িগুলো সজোরেই নড়ে ওঠে যেন। জায়ান ইনায়া কাঁপতে থাকা ঠোঁট জোড়ায় নিজের বৃদ্ধা আঙুল দিয়ে চেপে ধরে। অতঃপর নিজের ওষ্ঠদ্বয় সে আঙুলের উপর রাখে। একজনের নিঃশ্বাস আরেকজনের মুখে আছড়ে পড়ছে। শেষরাত মৃদু হাওয়া, দুজন প্রাপ্তবয়স্কী নর নারীর ভেতরের অনুভূতিগুলো জলজল করছে। জায়ান ফিসফিস করে বলে ওঠে, আমি কবে তোমার বৈধভাবে ছুঁয়ে দেব হরিণী, জানো কি? ইনায়া চোখ মেলে তাকালো। জায়ানের বন্ধ চোখ জোড়ার দিকে তাকিয়ে ফিসফিস স্বরে বলল, শীঘ্রই, খুব শীঘ্রই। সোহানা মির্জা নাভানকে সকাল সকাল তার রুমে রেখেছেন, সারা রাত ইনায়া জায়ানের কথা ভেবে। ভোর রাতের দিকে শুয়েছিল নাভান। মায়ের ডাকে ঘুম ঘুম চোখ মুখ নিয়েই সোহানা মির্জার রুমে আসলো। সেখানে আয়শা মির্জাও ছিল।
সোহানা আদুরে ভঙ্গিতে ছেলেকে কাছে ডাকলে। নাভানো চুপটি করে মায়ের পাশে বসে। সোহানা গতকালের কোনো কথাই তুলল না। ঈশানের থেকে সবটা শুনেছেন তারা সবাই, আর মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া করেছে তার ছেলেকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য। নাভান শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সোহানা গলা খাকারি দিয়ে তার দিকে মনোনিবেশ করলে। এনার কি খবর? সেখানে কে আছে? নাভান দীর্ঘশ্বাস ছাড়ল। মলিন মুখে বলে উঠল, আমার জানা নেই। জানা নেই? এভাবে কতদিন যাবে? তোমরা কিছু তো একটা সিদ্ধান্ত নাও। আমি হয়তো তোমাকে সব জানিয়েছিলাম, আর একটাবার ভেবে দেখো তোমরা, আমি এনার সাথে কথা বলবো। নাভান আচমকাই হাসল। তার ছেলের হাসি সেটা। তারপর মান হেসে মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় জবাব দেয়, তাকে আর কি বলবে মা? তার মন কি আমাতে আছে? না। আমার কথা কি ভাববে? না, কারণ সে তো আর আমার নেই। অনেক দেরি করে ফেলেছি আমি, বড্ড দেরি। সোহানা মির্জা অবাক হলেন। মায়ের মন যেন আগে সব কিছু ভুলে যেতে চাইছে। মন বলছে এখন সব ঠিক হলে ক্ষতি কি? আয়শা মির্জা নাভানের এমন হতাশ মন দেখে নিজেও নুইয়ে পড়লেন। কি জানি তার নাতি নাতনির ওপর গ্রহণ লেগেছে হয়তো। তবে ইনায়াকে নাভান আবার ফিরে পেতে চাইছে, সেটা যেন তার কাছে অবাক ঠেকল। কানাডায় থাকাকালীন নাভান আগ্রহ করেও ইনায়ের কথা জানতে চায়নি তার কাছে। আছে নাকি গেছে সেটাও না। আর এখন আয়েশার মনের একটা ছোট্ট প্রশ্ন তিনি নাভানকে করেই বসলেন। তাই ইনায়াকে কি নতুন করে কারোর সাথে ঘর করবে নাকি? আমার তো ওই করিমবার ছোট ছেলেটাকে সন্দেহ হচ্ছে। নাভান জল জল চোখে মা আর দাদুর দিকে তাকালো। আর কিছু না বলে হন হন করে সেখান থেকে বেরিয়ে গেল। সোহানা আর আয়শা মির্জা বুঝলেন নাভানের সবটাই জানা হয়েছে। সোহানা মির্জা দীর্ঘশ্বাস ছাড়লেন। তার ছেলেকে শেষ সুযোগ দেওয়া দরকার। ইনায়ের কাটা জায়গাগুলো আজকে টানছে প্রচুর। ওষুধ খাওয়ার পর ব্যথাটা কম। স্যালাইন চলছে সকাল থেকে। যেন এক মুহূর্তেও ইনায়াকে একা ছাড়ছে না। ডাক্তার অবশ্য ইনায়াকে বিকেলের দিকে ডিসচার্জ করতে বলেছে। বাড়িতে খেয়াল রাখলে ধীরে ধীরে সুস্থ হবে ইনায়া। জায়ান বাড়িতে ফোন দিয়ে বলেছে ইনায়াকে নিয়ে বাড়ি আসছে বিকেলে। এই নিয়েও ইনায়া অমত পোষণ করেছে। তার কথা হলো তাকে হোস্টেলে ছেড়ে আসতে। জায়ান কিছু না বলে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল, আর ইনায়া দুই পাশে রেখে গিয়েছিল দুই নার্স। ঘন্টা সময়ের মধ্যে জায়ান ফিরে আসে। হাতে ছিল অনেকগুলো শপিং ব্যাগ, সাথে ছিল খাবার। জায়ান হাত মুখ ধুয়ে এসে ইনায়াকে নিজ হাতে খাইয়ে দেয়। ইনায়াও কোনো দ্বিমত প্রকাশ করে না। খাবার শেষে জায়ান ইনায়াকে শান্ত গলায় বলে, একটু ঘুমাও এখন, একটু পরে বের হব আমরা। আমি করিম ভিলে যেতে চাইছি না, আমাকে হোস্টেলে দিয়ে আসুন প্লিজ। কোনো সমস্যা? আমার প্রচুর কাজ, যেতেই হবে। জায়ান ভ্রু কুচকাল। ইনার মান মুখটার দিকে তাকিয়ে হেসে বলে ওঠে, মায়ের জন্য যেতে চাইছো না? তাই তো, ব্যাপার না, আমি সামলে নেব। সেটাও আছে আসলে। ইনায়া জায়ানের দিকে তাকালো। জায়ানও প্রশ্নবিদ্ধ মুখে তার দিকে তাকিয়ে আছে। ইনায়া দীর্ঘশ্বাস ফেলল, তারপর হাসি মুখে আবার বলে উঠল, এটা মাসের শেষ দিক। আমার এক ফ্রেন্ডের সাহায্যে একটা কোচিংয়ে জব নিয়েছি। ওর নাম সানিয়া। স্যালারি ভালোই। সানিয়ার আর ওর রুমমেট মিলে ভার্সিটির পাশেই 3 রুমের একটা ফ্ল্যাট ভাড়া করেছে। আমিও সামনের মাসে ওদের সাথে জয়েন করব। আমাকে ওদিকে থাকা আপাতত দরকার। জায়ান শুনল পুরো কথা, তারপর অত্যন্ত গভীর মুখে বলে ওঠে, এসবের কী দরকার? তুমি তিথির সাথেই থাকো, মাসে মাসে টাকা বাবা তো দিচ্ছে। আমি নিজে কিছু করতে চাইছি। জায়ান আর কিছু বলল না। ঘড়ির কাটার সময় দেখে শপিং ব্যাগ থেকে কালো রঙের সালোয়ার স্যুট বের করে ইনায়াকে দিল। ইনায়া জিজ্ঞেস মুখে জায়ানের পানে তাকালো। জায়ান তড়ি ঘড়ি করে বলে ওঠে, যতদিন না সুস্থ হচ্ছ আমাদের সাথেই থাকবে। আর এখন বাড়ি যাবার আগে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, তাড়াতাড়ি করো। এই বলে ফাহাদের ফোনে কল দিয়ে বের হয়ে যায় জায়ান। ইনায়াও ফ্রেশ হতে চলে যায়। আধ ঘন্টা হতে ইনায়া বের হয়ে আসে। জায়ান আগে থেকেই রুমে বসা ছিল। ইনায়াকে দেখে হাসলো। বসা থেকে উঠে ইনায়া নাক টান দিয়ে মিষ্টি করে বলে ওঠে, মাই ব্ল্যাক কুইন, চলো বিশাল বড় সারপ্রাইজ আছে। ইনায়া চমকালো। কি জানি কি সারপ্রাইজ দেবে, কে জানে। নিধি মন খারাপ করে ব্যালকনিতে বসে আছে। এখানে তার দিন কাটছেই না। ফাঁদ পেতে আছে, কি করে এখান থেকে বের হতে পারে। করিম ভিলাতে অনেক সিকিউরিটি আছে। এসব ডিঙিয়ে যাওয়া নিধির জন্য আপাতত কষ্টকর। আর যে করে হোক তাকে মেইন ডোরের চাবি কালেক্ট করতেই হবে আগে। তারপর ওই মেয়রের আস্তানা থেকে পালাবে সে।
তখনই কারো আসার শব্দে নিধির ভাবনার গত হয়। পেছন ফিরে ফাহাদকে দেখে মুখটা আরও অন্ধকার হয়ে যায় নিধির। পালানোর জন্য কী কী প্ল্যান করলে বলো আমায়, প্রমিস কাউকে বলবো না। নিধি ফাহাদের এমন কথায় রায়বাঘিনীর মতো তার দিকে তাকালো। ফাহাদ দাঁত বের করে তার দিকে তাকিয়ে হাসছে। নিধির প্রচণ্ড রাগ হলো। সে হিসিয়ে বলে ওঠে, ট্রাস্ট মি, একবার বাড়ি থেকে বের হলে আপনি আমাকে এই পৃথিবীর কোনো জায়গাতেই খুঁজে পাবেন না। ফাহাদ হাসি থামিয়ে মুখ গম্ভীর করলো। অতঃপর নিধির সামনে দাঁড়িয়ে শান্ত গলায় জিজ্ঞেস করলো, অতীতটা ভুলে কেন যাচ্ছ না তুমি? সামনে তাকিয়ে দেখো কত সুন্দর জীবন তোমার, তোমার আমার সুন্দর একটা পৃথিবী। আমি কিচ্ছু পারবো না ভুলে যেতে, না ভুলতে পারবো অতীত, না আপনাকে মানতে পারবো, না আপনার কাছে করুণার পাত্রী হিসেবে থাকতে পারবো। আমার নিজের প্রতি একটু ঘৃণা লাগে। আমার পুরো শরীর কলুষিত, কলঙ্কিত। আমাকে আমার মতো ছেড়ে দিন। ফাহাদ নিধির ঘনিষ্ঠ হলো। অতঃপর ফিসফিস স্বরে বলে উঠল, হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, সে প্রথম থেকে। করুণা কেন বলছো? আমাকে মেনে নাও, আমি তোমার কলুষিত, কলঙ্কিত সব সয়ে নেব। নিধি ধাক্কা দিয়ে ফাহাদকে সরিয়ে দেয়। কোনো পুরুষের ছোঁয়া তার সহ্য হয় না। নিজেকে গুটিয়ে নিয়ে ফাহাদ থেকে অনেকটা দূরে। ফাহাদ কিছুক্ষণ অবাকের দৃষ্টিতে তাকে অতঃপর যেতে যেতে বলে ওঠে, রেডি হয়ে নাও নিধি, ইনায়ের কাছে যাব। হাইওয়ে রাস্তা ধরে ফাহাদের গাড়ি এগিয়ে চলছে। ড্রাইভিং সিটে ফাহাদ আর প্যাসেঞ্জার সিটে নিধি বসে আছে। দুজনেই চুপচাপ হয়ে আছে। প্রায় 40 মিনিটের মতো গাড়ি চলছে। নীরব পরিস্থিতিতে মুখ খুলছে না কেউ। নিধি এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলে ওঠে, হসপিটালে যেতে এতক্ষণ লাগে? সত্যি করে বলেন তো, আমায় শুনশান কোথাও নিয়ে মেরে ফেলবেন না তো? ফাহাদ চোরা চোখে একবার নিধিকে দেখে মিনমিন করে বলে ওঠে, তোমাকে তো মারার জন্য আমার ভালোবাসাই যথেষ্ট। শুনশান জায়গা কেন লাগবে? এনিওয়ে, তুমি এমন কোনো প্লেসে গিয়ে ভালোবাসায় মরতে চাও নাকি? কি বললে? নিধি অনেক রেগে ফাহাদের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না আর। এই লোক দারুণ ঠোঁট কাটা। ফাহাদও আর নিধিকে কিছু বলে না। দীর্ঘ সময় পার করে পুরান ঢাকার কিছুটা দূরে একটা শুনশান পরিত্যক্ত বাড়ির সামনে গাড়ি থামায় ফাহাদ। নিধি গাড়ি থেকে নেমে লক্ষ্য করে সামনে জায়ানের গাড়ি। নিধি অবাক হয়। ফাহাদ সিরিয়াসলি কোনো শুনশান জায়গায় নিয়ে এলো? এটা তো হসপিটালের মতো লাগছে না। ফাহাদ নিধির ভয় দেখে হাসলো। ভেতরে চলো বলেই ফাহাদ হেঁটে সামনের দিকে অগ্রসর হয়। নিধিও তাই করলো। ভেতরে যেতেই ইনায়া আর জায়ানকে দেখে তারা। নিধি ইনায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে তাকে। ঠিক আছে ভাবি, তোমাকে আমার ডাস্ট হসপিটালে ভর্তি কেন করলো? কি বৃষ্টি? ইনায়া তো টেনশনের মাঝেও হেসে ওঠে। জায়ান ফাহাদকে ইশারা করে ওদের দুজনকে বলে তাদের সাথে আসতে। নিধি আর ইনায়াও তাই করলো। ইনায়া বুঝতে পারছে না ওরা এখানে কেন এসেছে। একটা রুমের মাঝে গিয়ে জায়ান দরজা খোলে। ফাহাদের ছেলেগুলো এখানে সব কটার হাতে মোটা রড। ইনায়া খেয়াল করলো গতকালের ছেলেগুলোকে আত্মরা করে ফেলে রাখা হয়েছে। নিধি ছেলেগুলোকে দেখে কাঁপতে থাকে। আচমকা ইনায়াকে জড়িয়ে ধরে সে। ইনায়ের কষ্ট হলেও সহ্য করলো। ফাহাদ নিধির কাঁপতে থাকা বাহুতে হাত বুলিয়ে বোঝানোর স্বরে বলে ওঠে, লুক নিধি, এদের যা শাস্তি তুমি দিতে চাও দিতে পারো। একবার বলো কি করবে ওদের সাথে? নিধি ফুপিয়ে কেঁদে দেয়। ফাহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি কি ওদের দিয়ে আমাকে রেপ করাবেন? তা কেন করব? সবাই অবাক নিধির এমন বাচ্চামো কথায়। হতভাগ হলো ফাহাদ। নিধি উল্টে বলে ওঠে, তাহলে আমাকে এখান থেকে নিয়ে যান। দেখছেন না ওরা কেমন লোলুপ দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ফাহাদ যান ছেলেগুলোর দিকে তাকায়। মার খেয়ে এদের অবস্থা এমনিতেই খারাপ। এরা সবকটা চোখ খুলে তাকাবে কিনা সন্দেহ। যান মুখ পাকিয়ে বলে, তোমাকে যেতে দেব নিধি, আগে বলে এদের কি ব্যবস্থা করব। যা খুশি তাই করেন, আমাকে এখান থেকে বের করেন। ছেলেদের মধ্যে একটা বলে ওঠে, ভাই আমাদের ছেড়ে দেন, আপনার কথা মতো ওই মেয়েকে আমি রেপ করেছি, আমাদের ছেড়ে দেন। ওটা কালকের হিসেব ছিল, আজকের হিসেব হবে। ইনায়া নিধি আতকে উঠে যেন। জায়ান ফারাজ নিরুত্তর। ইনায়া বুঝতে পারলো মেয়েটাকে। জায়ান ওই রুম থেকে বেরিয়ে যায়। ইনায়াও তাই করলো। জায়ানের সাথে ওপর রুমে গিয়ে চোখ উল্টে ফেললো যেন। অদিতিকে দেখে নিধি আর ইনায়ের চোখ কপালে, সারা শরীরে কামড়ের দাগ, পুরো নাজেহাল অবস্থা। ইনায়া রেগে জায়ানের দিকে তাকালো। নিধির যেন নিজের কথা মনে পড়ে গেল অদিতিকে দেখে। সে জায়ানের উদ্দেশ্যে বলে ওঠে, আপনাদের মাঝে ওদের মাঝে পার্থক্য কী রইল? খারাপ হলেও সম্মানহানি তো একটা মেয়ের হয়েছে, তাই তো? জায়ান আচমকা হাসলো। জায়ান বাঁকা হেসে ইনায়ের দিকে তাকিয়ে বলে ওঠে,
কেউ আমার বাগিচার এমন হাল করতে চেয়েছিল। আমি খারাপ এতটাও না। যার যার বুদ্ধির স্বাদ কেমন তা তো বুঝতে পারি কিছু, বুঝাতে পারি কিছু। তারপর নিধির দিকে তাকিয়ে জায়ান বলে, তোমার দিকে তোমার ওকে দেখে খুশি হওয়া উচিত। তোমার এই হালের জন্য ওই দায়ী। ইনায়ার দেখতে পারলো না, বেরিয়ে এলো। ছোট হল রুমে আসতেই ছেলেগুলোর রুম থেকে চিৎকার বেরিয়ে আসে। ইনায়া ফিরে তাকালো জায়ানের দিকে। ওদের পুলিশের হাতে তুলে দিন। আইন নিজের হাতে তুলে নিচ্ছেন কেন? আমার আর সহ্য হচ্ছে না। জায়ান মুচকি হেসে বলে উঠল, জায়ান নামক জগতের শাস্তি এমনই হয় হরিণী। তুমি সহ্য করে না, কারণ তুমি এই জগতের ঘরণী হবে খুব শীঘ্রই। ইনায়া কথা বলে না, নিদীয়মান মুখে তাকিয়ে থাকে। তার কেমন জানি খারাপ লাগছে। ছেলেগুলোর চিৎকার এতক্ষণে কমে এসেছে। হঠাৎ ফাহাদ দরজা খুলে বেরিয়ে এলো। রুমাল দিয়ে রক্তাক্ত হাত মুছছে। জায়ান জিজ্ঞেস করলো, কাজ শেষ? সবটাকে হিজড়া কমিটির সদস্য বানিয়ে দিয়েছি। এখন থেকে নিজেরাই মেয়ে হয়ে ঘুরবে। কথাটা বলে ফাহাদ হাসে। ইনায়া আর নিধি চোখ বেরিয়ে আসার উপক্রম হয়েছে। এই দুই ভাই সাংঘাতিক। এরা সন্ত্রাসীদেরও হার মানাবে। নিধি ভয়ে ভয়ে ফাহাদের দিকে তাকায়। এই লোকের হাসি খুশি মুখের আড়ালে এমন ব্যক্তি লুকিয়ে আছে, তার জানা ছিল না। সেদিনের পরে আজ 15 দিন পেরিয়ে গেছে। ইনায়া প্রথম দিন করিম ভিলায় ছিল। সেখানে থাকাকালীন তার সময় মোটামুটি ভালোই কেটেছে। মিনারা বেগম ইনায়াকে জায়ান প্রসঙ্গে কোনো কথা জিজ্ঞেস করেনি। ইনায়ার অনেক সেবা যত্ন করেছেন তিনি। জায়ানও তার সামনে খুব কম এসেছে। ইনায়াও তাকে ইগনোর করেছে। কিছুটা রাগ, কিছুটা অভিমান। তারপর সানিয়ার সাথে নতুন ফ্ল্যাটে উঠেছে ইনায়া। ক্লাস, কোচিং এইসব পার করে দিন কাটছে তার আপাতত। আজ অফ ডে। ইনায়া একটা ক্যাফেতে এসেছে সোহানা মির্জার সাথে কথা বলতে। হঠাৎ জরুরি তলব করায় ইনায়া একটু ভয়ে আছে। সাদা চুড়িদার পরা অসম্ভব সুন্দরী মেয়ে ইনায়া, যার মুখে হালকা ঘামের রেশ, চুলগুলো বাতাসে উঠছে। সোহানা মির্জা হাসলেন। প্রথমে সোহানা ইনায়ার পড়াশোনা, চাকরি এইসব নিয়ে কথা তুললেও হঠাৎ করেই কথার মোড় ঘোরান তিনি। শান্ত গম্ভীর গলায় ইনায়াকে জিজ্ঞেস করলেন, অতীত ভুলতে পেরেছ, নাকি আরও একটা সুযোগের অপেক্ষা করছো? ইনায়া গম্ভীর মুখে কফির কাপের দিকে তাকিয়েছিল। সোহানা মির্জার কথায় তার দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। তুমি এই প্রশ্ন করছো মামুনি? আমি ভেবেছিলাম তুমি আমাকে বোঝাবে, তা তো দেখছি হলো না। তোমাদের এই ছন্নছাড়া জীবন কি আছে? তাকে মাফ করে আসন্ন ভবিষ্যৎ সুন্দর করলে দোষ কি? ইনায়া দীর্ঘশ্বাস ফেলে ক্যাফের জানালা দিয়ে বাইরে তাকায়। ভবিষ্যৎ আসলে সেটাতে কি লেখা আছে জানা নেই তার। হতে পারে ভালো, আবার যাতনায় মরিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সোহানা মির্জার দিকে ফিরে ইনায়া মান কণ্ঠে বলে ওঠে, স্বপ্ন কল্পনায় সুন্দর, জানো তো? নাভানের সাথে 9টি মাসের সংসার কল্পনায় থাকুক, বাস্তবে তা আমায় দিয়ে সম্ভব নয়। জানি সে পাপ করেছে, মহাপাপ। এখন কি তাকে ক্ষমা করতে পারবি না? জীবনটা সুন্দর হতো। মায়ের মন তো বারবার ক্ষমা করতে মন চায়। সোহানা কথাটা বলে ইনায়ের দিকে তাকালো। সে অন্য ভাবনায় মগ্ন। কেটে গেল কিছুক্ষণ। তারপর আচমকা ইনায়া শান্ত গলায় বলতে থাকলো, ওনার আমার প্রতি কোনো আগ্রহ ছিল না কখনো। বিয়ে করে যেদিন সে কানাডায় ফিরে গিয়েছিল, সেই দিন আমি নামক অচেনা মেয়েটাকে চিরদিনের জন্য স্মৃতি থেকে মুছে দিয়েছিল। আর আমরা দুজনেই ঝুলে রয়েছিলাম বিবাহ নামক সম্পর্কে, যে সম্পর্কে কোনো প্রাণ ছিল না, যা ছিল শুধু নামের। ছিল না কোনো স্বামী স্ত্রীর ভালোবাসা, না কম্প্রোমাইজ, না ছিল মান অভিমান। বাবা মা বেঁচে থাকলে হয়তো নাভান যাওয়ার পর দিনই তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেত আমার। স্বামী ছাড়া এই নামের 9 মাসের সংসার হতো না হয়তো। ইনায়া কথাগুলো বলে সোহানার দিকে তাকালো। তার চোখ জোড়া ছলছল করছে। ইনায়া হেসে উঠে বাকি কথায় গেল। কেমন লাগে যখন একটা মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে? যেটা তার প্রাপ্য সেটা অন্য মেয়েকে তার স্বামী দিয়ে দেবে, এটা কি মানা যায়? আমি মানলাম সে পরিস্থিতির দায় এমন হয়েছে, তবুও তাকে মাফ করে দিতাম। কিন্তু বিয়ের পরে সে আমার কোনো সম্মান রাখেনি। আমি তার কাছে অচেনার মতো ছিলাম। অদিতির কাছে ধোকার পরও তার আমার কথা মনে পড়েনি। বিড়িতে এসেছিল আমাকে মুক্তি করতে। আমি তার কাছে সর্বদাই সেকেন্ড অপশনে ছিলাম, যা আমার কাছে খুব জঘন্য ব্যাপার। মানতে পারবো না তাকে, আর পারবো না মানতে। তাই তো মুক্তি দিয়ে দিয়েছি। তাকে বলো সুন্দরভাবে জীবনটা গুছিয়ে নিতে। আমি তার ভালোবাসায় না, হয়তো মায়ায় জড়িয়ে আছি, যা আস্তে আস্তে কেটে যাবে। সোহানা মির্জার থমকালেন মাতৃত্বের টানে। ইনার কষ্ট কি করে ভুলতে পারলেন তিনি? স্ত্রী হিসেবে ইনার অসম্মান সবার কাছে লাঞ্ছিত। এসব কি ভোলা সম্ভব? ইনার চোখের দিকে তাকিয়ে দেখলেন
সে তো বলেছিল ইনায়ের পাশে সব সময় থাকবে। তাহলে সোহানা হ্যান্ড ব্যাগ হাতে নিয়ে দাঁড়ালেন। কান্নারত ইনার চোখে দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, জান ভালো ছেলে, তোমাকে ভালো রাখবে, ভালো থেকো তুমি, বলে সোহানা স্থান ত্যাগ করলেন। ইনায়া আর কিছু বলল না। কিছুক্ষণ পরে সেও বাইরে এসে রিকশায় উঠে। দুপুরের রোদ ঠিক মাথার উপরে। ইনায়া ঘেমে যাওয়া মুখটা মুছে নেয়। নাভানের কথা মাথায় আসতে সে দীর্ঘশ্বাস ফেলে। কবুলের জোরে তার প্রতি মায়া ভালোবাসা সে শেষ করে এসেছিল মির্জা বাড়ির ছাড়ার সাথে সাথে। যে পথে পথভ্রষ্ট হয়েছিল সে পথে আবার নতুন করে পড়বে না সে। ইনায়ের ভাবনার মাঝেই নিজের সেই জায়গায় এসে থামে রিকশা। ইনায়া থেমে ভাড়া মিটিয়ে 4তলা বাড়ির দিকে এগিয়ে যায়। 2তলা 3 রুম বিশিষ্ট ছোট্ট একটা ফ্ল্যাটে উঠেছে তারা। ইনায়া 3বার ডোরবেল বাজাতেই রোগা সোগা শরীরের একটা মেয়ে দরজা খুলে। ইনায়াকে দেখে সে হাসলো। ইনুমাই জান, কেমন কাটলো দিন? খুব মিষ্টি। তোমার দিন কেমন ছিল রায়া? ইনার কথায় মেয়েটা মুখ গোমরা করে ছোট্ট ড্রয়িং রুমে আসে। ইনায়াও তার পেছনে এসে ছোট্ট সোফাটিতে বসে পড়ে। ইনায়া সানিয়ার বেস্ট ফ্রেন্ড, ওরা 3জনই একসাথে থাকে। রায়া গোমরা মুখেই ইনায়াকে বলে ওঠে, খুব বোরিং ছিল আমার আজকের দিন। জানোই তো আমার কপাল কোনো লাকি ডে নেই। ইনায়া ইশারায় বোঝালো সানিয়ার কথা। রায়া মুখটা দুঃখী ফেস করে ফিস ফিস করে বলে, তার প্রেমিক ধলার সাথে কথা বলছে। তুমি যাওয়ার সময় যেমন যে পজিশনে দেখে গিয়েছিল তেমনই আছে। ইনার সামনে টেবিলে রাখা পানির গ্লাস নিতে জিজ্ঞেস করে, সানিয়া কি জানে তুমি তার আশিককে ধলা বলো? রায়া মুখ পাকিয়ে বলে ওঠে, বলবো না তো কি, পুরাই চাইনিজ। ওই ভুলবশত এই দেশে ডাউনলোড হয়ে গেছে। কে ডাউনলোড হয়েছে? হঠাৎ সানিয়ার আগমনে রায়া চমকায়। হলো না হাসি দিয়ে কথা ঘোরায় সে। তোর কথা শেষ? ব্রেকফাস্ট করবি তো? এখন অবশ্য লাঞ্চের সময়, তুই ব্রেকফাস্ট করে নে। সানিয়া কুটিল দৃষ্টিতে রায়ের দিকে তাকিয়ে থাকে। ইনায়া হেসে ওঠে। রায়ের মুখ আপাতত বন্ধ। সানিয়া রায়াকে রেখে ইনায়ের দিকে তাকিয়ে খোঁচা মেরে বলে, বাহার যাকে দেখো তোমারা দেওয়ানা খারি হ্যাঁ, তব কব তক সে ইন্তজার মে হো। ইনায়া ভ্রুকুটি কুঞ্চিত করে। রায় সানিয়ার দিকে একবার তাকিয়ে বারান্দায় চলে যায়। তখনই তার নজর পড়ে নিচে গাড়িতে হেলান দিয়ে থাকা জায়ানের দিকে, যে তার দিকে শান্ত নজরে তাকিয়ে আছে। ইনায়া হকচকাল না, কারণ এখানে আসার পর এটা নিত্যকার ঘটনা। ইনায়ার দৃষ্টি জায়ানের দিকে রেখেই ফোন বের করে জায়ানকে কল করে। জায়ানও রিসিভ করে। তার নজরও ইনায়ার দিকে। কি চাই? আজ আবার নতুন বাহানা নিশ্চয়। জায়ান বাঁকা হাসলো। ঠোঁট বাঁকিয়ে মৃদু স্বরে বলে ওঠে, বোকা হরিণী, তোমাকে দেখার জন্য আমার বাহানার দরকার পড়ে না। নাম শুনলে তুমি নিজেই আমার সামনে চলে আসবে। ইনায়া থমকালো। কথা সত্য। জায়ানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, ফোন রাখছি আমি, আপনি যান এখান থেকে। দাঁড়াও, ব্যাগ গুছিয়ে জলদি চলে আসো। কেন? ইনায়া অবাকের স্বরে জিজ্ঞেস করলো। জায়ান দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, সপ্তাহখানিক সময় আছে তিথির বিয়ে, সেটা কি ভুলে গেছো? ইনায়া মুখ দিয়ে চচ্চরণ করলো যেন। তার মনে ছিল না তিথি গতকালকে কল দিয়ে বলেছে তাড়াতাড়ি চলে আসতে। ইনায়া জায়ানকে সাহসা বলে ওঠে, আপনি চলে যান, আমি বিয়ের 2 দিন আগে ঠিক পৌঁছে যাব। উত্তরটা পছন্দ হলো না জায়ানের। সে অত্যন্ত গম্ভীর গলায় বলে, বলল, তুমি কি চাইছো? আমি নিচে এসে তোমাকে রেডি করে নিয়ে যাই? তাহলে ঠিক আছে, আমি আসছি। একদমই না, আমি আসছি। কথাটা বলে ফোনটা ধপ করে কেটে দিল ইনায়া। হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ল সে। জায়ান হাসলো। খোলা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তোমার আমার দূরত্ব শীঘ্রই খুঁজতে চলেছে। সেদিন আর বেশি দূরে নেই। সকাল থেকে নিধির মেজাজ তুঙ্গে। ফাহাদকে সে নানাভাবে বলছে তাকে বাড়িতে দিয়ে আসতে, কিন্তু ফাহাদ তা নাকচ করে দিচ্ছে। নিধির কোনো বিশ্বাস নেই। বাড়িতে গেলে বদলে যেতে পারে, বদলে তার একটুও সময় নেবে না। তিথির বিয়ে নিয়ে বাড়ির সবার মধ্যেই প্রচুর ব্যস্ততা। মিনারা বেগম নিঃশ্বাস ফেলবার সময় পাচ্ছে না। তার মধ্যে আত্মীয় স্বজন সব বিয়ের 4 দিন আগেই চলে আসবে। ফাহাদের এমন হুট করে বিয়ে করার বিষয়টা কি করে সামলাবেন তিনি? এটা নিয়েও 2 কথা শুনিয়ে দিয়েছেন নিধিকে। সে থেকেই পাগল নিধির পাগলামি আরও বেড়েছে। সে এখন বাড়ি যাবে। নিধির পরনে একটা জাম কালারের সালোয়ার স্যুট,
ফাহাদ তাকে জিন্স শার্ট পরতে নিষেধ করে দিয়েছে। এক গাদা শপিং করে এনেছে নিজের পছন্দ মতো। ফাহাদ দুদিনের জন্য শহরের বাইরে যাবে, এটা ইম্পর্টেন্ট একটা কাজের জন্য, না গেলেই নয়। সাদা পাঞ্জাবি পরে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে ফাহাদ। নিধি তার পেছন এসে দাঁড়িয়ে বাজ খায় গলায় জিজ্ঞেস করে, আমাকে দিয়ে আসবেন না বাড়ি? যেটা সম্ভব না সেটা নিয়ে বারবার কথা বলা পছন্দ করি না আমি। নিধি রেগে ফাহাদের সামনে এসে দাঁড়ালো। রাগে লাল মুখটা আরো লাল হয়ে আছে। আমাকে জোর করে কতদিন বেঁধে রাখবেন? যতদিন নিঃশ্বাস চলবে ততদিন। নিঃশ্বাসটা যদি বন্ধ করে দিই, তবে ভূত হয়ে ফিরে আসবো। খুবই জঘন্য। নিধি রাগান্বিত হয়ে ফাহাদের বেশভূষ দেখে শুধালো, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, জরুরি কাজে 2 দিনের জন্য বাইরে যাচ্ছি। নিধি চমৎকার হাসলো, তারপর ব্যঙ্গ করে বলে উঠল, আপনার আর জরুরি কাজ? নিশ্চয়ই কারো ক্ষতি করতে যাচ্ছেন। যাই হোক, 2 দিন আরামে থাকতে পারবো। ফাহাদ সরু চোখে নিধির দিকে তাকিয়ে থাকলো। আলতো পায়ে হেঁটে নিধির নিকটস্থ হয়ে গিয়ে দাঁড়ালো। হাইটে ছোট বিধায় নিধি মাথা উঠিয়ে ফাহাদের দিকে তাকালো। ফাহাদ আস্তে করে বলে ওঠে, ট্রাস্ট মি, তোমাকে এই 2 দিন আরামে থাকতে দিচ্ছি না। কথাটা বলে ফাহাদ নিধির কোমর জোরে আরো কাছে আনলো, মিলিয়ে দিল দুজোড়া ওষ্ঠদ্বয়। অনুভূতি সাগরে যখন ফাহাদ, নিধি তখন আশ্চর্যের পর্যায়ে। 3 মিনিট সময় অতিবাহিত হওয়ার পরে আবেশে চোখ জোড়া বন্ধ করল। হঠাৎ করে চোখ খুলে নিধি। চোখের কার্নিশ ঘেঁষে গড়িয়ে পড়লো এক ফোঁটা পানি। নিধি জোরে সরিয়ে দেয় ফাহাদকে। তাতেই শান্ত হয়নি নিধি। ফাহাদের বাম গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। ফাহাদ হতভাগ হয়ে নিধির দিকে তাকিয়ে। নিধি রীতিমতো কাঁপছে। সে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকালো। কম্পিত গলায় হুঙ্কার ছেড়ে বলে ওঠে, আর কত জোর করা হবে? আমি নিতে পারছি না আর। আমাকে মুক্তি দিন, মুক্তি চাই আমার। ফাহাদ কতক্ষণ স্তব্ধ থেকে হেসে ওঠে। নিজের ব্যাগ হাতে নিয়ে যেতে যেতে বলে ওঠে, আমি আর ফিরে না আসলে তোমার যাওয়া কনফার্ম। দেখো, দোয়া করো আল্লাহর কাছে যেন না আসি। কথাটা বলে ফাহাদ রুম থেকে বেরিয়ে পড়ল। নিধি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রইল শুধু। রাস্তার পাশে জনমানবহীন জায়গায় দাঁড়িয়ে আছে জায়ান, ইনায়া। তীব্র গতিতে বাতাসের ঝাপটা এসে গায়ে লাগছে তাদের। গলায় পেঁচানো কালা ওড়নাটা বাতাসে ঝাপটিয়ে চলছে। গোধূলির বিকেলের শেষ দিক। পশ্চিম দিকে সূর্য লাল থালার ন্যায় সেই উত্তাপ লাল আভা ফুটে উঠেছে জায়ানের মুখে। ইনায়া দূরদৃষ্টিতে এতক্ষণ তাকিয়েই ছিল পাশে জায়ানের দিকে ফিরে সে। অতঃপর শুকনো মুখে জিজ্ঞেস করে, আমরা ফিরবো কখন? আমাকে এতদিন ইগনোর করার কারণ কি জানতে পারি? ইনায়ার গলা শুকালো। নিচু দৃষ্টি রাখলো জায়ানের দিকে। কথা এলো না আর। কি জবাব দেবে? এত কিছু হঠাৎ করে হওয়াতে মানতে পারেনি। তবুও জায়ানের চোখে দৃষ্টি মিলে মিনমিন স্বরে বলল, অদিতির সাথে কাজটা ঠিক করেননি আপনি। এটা আমার খুব খারাপ লেগেছে। জায়ানের নজরে হেলদুল হলো না। তা ঠিক রেখেই গম্ভীর গলায় বলে, এই খারাপটা তোমার সাথে হতো, বুঝতে পারছো তো? তাহলে তার সাথে আমাদের পার্থক্য কি রইল? জায়ান এবার ইনায়ার কাছে গিয়ে দাঁড়ালো। মুখটা কিঞ্চিত পরিমাণের বাঁকিয়ে গম্ভীর গলায় বলল, অদিতি কতটা চিফ মেন্টালিটির তোমার জানা নেই। এগুলো ওর কাছে দুধ ভাত। হ্যাঁ, যা ওর মতে হয় তা এখন অমতে হয়েছে। পার্থক্য এটাই। ইনায়া চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। জায়ানও দীর্ঘশ্বাস ফেলে শুধালো, খলিল আমাদের বিরোধী দলের লোক। সে বিয়ে করেনি এখনো। কিছু মেয়েদের পছন্দের সুগার ড্যাডি, আর অদিতিও সেই মেয়েদের একজন। সেদিনের ছেলেগুলো খলিলের লোক। খলিলকে ধরেই সে এইসব গেম খেলছিল। এইসব বিস্তারিত তোমাকে পরে বলবো আর একবার, কারণ কিছু জিনিস এখনও আমার অজানা। ইনায়ার কিছু জিজ্ঞেস করলো না। একটা মেয়েকে আর কতভাবে ঘৃণা করা যায় জানা নেই তার। নিজের শরীরকে এতটা সস্তা কেন করে এইসব মেয়েরা? ইনায়ার ভাবনার মাঝেই জায়ান তার হাত ধরে। ইনায়ার ভাবনা থেকে বেরিয়ে এসে জায়ানের দিকে দৃষ্টিপাত করে জায়ান এবার মৃদু স্বরে বলে ওঠে, সামনের সপ্তাহে অনেক বড় সারপ্রাইজ আছে তোমার জন্য, রেডি থেকো। ইনায়ার জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। জায়ান হাসলো। ডুবে যাওয়া সূর্যের দিকে একবার তাকিয়ে বলে ওঠে, দিন খুব নিকটে যেদিন আমি তোমাকে পেয়ে যাব। সেদিন পৃথিবীতে হয়তো একমাত্রই আমিই হব যে বুক ফুলিয়ে পৃথিবীকে জানান দিতে পারবে আমি সবচেয়ে সুখী মানুষ। তিথিরাজ মেহেদিও সঙ্গীত দুটো একসাথেই হবে। অপরদিকে ঈশানেরও সঙ্গীত। মেহেদি যার যার বাড়িতে হবে। গায়ে হলুদ আর বিয়ের অনুষ্ঠানের জন্য আলাদা আলাদা ভেন্যু নির্ধারণ করা হয়েছে। কিছু প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা মিলে মেহেদির অনুষ্ঠানটা আয়োজন করা।
পুরো করিম ভিলা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। জমকালো আয়োজনে চারপাশে মুখরিত হয়ে আছে। রাজকীয় বাড়ির রূপ যেন আর্টিফিশিয়াল চেরি ব্লসম ফুলের স্তূপে পড়ে গেছে। তিথির পছন্দ অনুযায়ী সব পণ্য ডেকোরেশন করেছে জায়ান। ইনায়া হাতে মেহেদি ডালা নিয়ে মেহেদির স্টেজে যাচ্ছে। একটু পরে সমস্ত নিয়মকানুন অনুযায়ী অনুষ্ঠান শুরু করা হবে। সাথে জায়ানের এক খালাতো বোন ইহু। মিনারা বেগমের আপন বলতে এক ভাই আর এক বোন আছে। তাদের সামনে ইনায়াকে জায়ানের ফুফাতো বোন হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে। সবাই নিধিকে নিয়ে কোনো কিছুই বলেনি, সবটা তাদের জানা। ইনায়া স্টেজের ডালাটা রেখে পেছনে ফিরতে জায়ানের দিকে চোখ গেল। যে ম্যানেজমেন্টের লোকদের সাথে কথা বলছে। ইনায়া অবাক হলো জায়ানকে দেখে। আজকের দিনও এই লোক কালো পাঞ্জাবি পরে ঘুরছে। আজকে ড্রেস কোড সবুজের মধ্যে রাখা হয়েছে। সবাই কালার মিল করে রেখে ড্রেস পরেছে, কিন্তু এই লোক। ইনায়া পিহুকে সবটা বুঝিয়ে দিয়ে জায়ানের দিকে যায়। জায়ান লোকটাকে বিদায় দিয়ে পেছনে ফিরতে ইনাকে দেখল। ইনার পরনে সবুজ সালোয়ার কোট। জায়ান হাসলো। কি অপরূপ সাজ সেজেছো তুমি, অপরূপা। ফ্ল্যাট করা বাদ দেন। জায়ানের হাসি আরো চওড়া হলো। ইনার মুখে হালকা রাগের আভাস। ঝলমলে আলোয় জল উজ্জ্বল পরিবেশে জায়ানের হাসি তার কাছে বিরক্ত ঠেকল। সে গম্ভীর গলায় শুধালো, আপনি কি শোক পালন করছেন? আজকের দিনও কালো পড়তে হবে কেন? কোথাও লেখা আছে বোনের বিয়েতে কালো পড়তে নেই? ইনফ্যাক্ট সবার উচিত বিয়েতে আমার মতো কালো পরে শোক পালন করা। জায়ানের কথা ইনিয়া রাখলো বেশ। এটা কোনো কথা? ইনিয়া শান্ত অথচ গম্ভীর গলায় বলে ওঠে, বিয়ের দিনও যেন এসব না দেখি। অসহ্য সন্ত্রাসী একটা। জায়ান কোনো উত্তর দিল না, যার মানে সে কালোই পড়বে। ইনায়া আর কিছু বলল না। এই লোকের সাথে কথা বলা পুরোটাই বেকার। সে পিছু ফিরে যেতে নিল। জায়ান মুচকি হাসি দিয়ে বলে উঠল, তুমি আমি একই সুতোয় বাঁধা। ডোর টানলে এক তো হবই হরিণী। তোমার জীবনটাই সন্ত্রাসীতেই বাঁধা। সহ্য না করে যাবে কোথায়? ইনায়া জবাব না দিয়ে চলে গেল। হতদন্ত পায়ে ছুটে বাড়িতে ঢুকে তিথির কাছে গেল। জায়ান ইনায়ের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে। সামনে তাদের দিনগুলো হয়তো ভালো যাবে। আচমকা জায়ানের ফোন বেজে ওঠায় জায়ান শোরগোল থেকে দূরে গিয়ে দাঁড়ায়। ফোন বের করলে দেখতে পায় জলজল করছে ফাহাদের নাম। জায়ান রিসিভ করে জিজ্ঞেস করে, ওদিকের কি খবর? খুবই ইন্টারেস্টিং ভাই। তুই ভাবতেও পারবি না এই মেয়ে কত বড় ড্রামাবাজ। মানে? জায়ান ভ্রুকুটি কুঞ্চিত করলো। ভাত অপর পাশ থেকে হেসে বলে উঠল, তার মায়ের কাছ থেকে আমাদের কথা শুনে খুঁজে খুঁজে আমাদের শত্রুর সাথে ভাব মিলিয়েছে। তুই তো জানিস খলিল কেমন। এই মেয়ের ফাঁদে পড়ে সব দিয়ে বসে আছে। খলিলের জোরেই বাংলাদেশে এসে এমন দাপট দেখিয়েছিল। গতকাল জামিনে ছাড়া পেয়েছে অদিতি। এই থানা পাল্টিয়ে কোনো লাভ হলো না। তোর প্রতি অনেক ক্ষোভ মেয়েটা। এখন তার একটাই লক্ষ্য, সেটা হয়তো তুই। এখন কোথায় পালিয়েছে জানা নেই। ফোর্স দিয়ে খোঁজার চেষ্টায় আছি। তোকে সামনে পেলে জানে না মেরে দেয়। জান গা তুলিয়ে হেসে ওঠে। কানে ফোন রেখে সিগারেট ধরায় সে। দু একটা টান দিয়ে ফিসে বলে ওঠে, আমি মানুষটা এমনিতেই ভালো। কেউ যদি দুষ্টু বুদ্ধি দিয়ে আমাকে কাবু করতে আসে, তাহলে তার বুদ্ধি দিয়ে তাকে কাবু করব আমি, হোক খারাপ বা ভালো। প্রথমে এই রাস্তা তার দেখানোই। অদিতির বেলায়ও তাই ঘটেছে। আমার প্রাণ ভ্রমরায় হাত দিতে চেয়েছিল সে। জানের হুঙ্কার মেশানো কথায় ফাহাদ আর কিছু বলে না। সে নিশ্চুপ রয়। খলিলের লোকদের সাথে বেশ ভালো ঝামেলায় পড়েছে ফাহাদরা। সামনে বুঝে শুধু স্টেপ নিতে হবে তাদের। রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে এগোতে হবে। মাত্র আর 3 মাস। জান আচমকা জিজ্ঞেস করে, কিন্তু অদিতি খলিলের সন্ধান কি করে পেল? ফাহাদ চুপ রয়। উত্তর মিলে না কারো কাছে। এই মেয়েকে হালকাভাবে ছাড়লে হবে না। নিধি তিথির রুমে বসে আছে। তিথির সাজ প্রায় শেষ। নিধি মুখটা অত্যন্ত গোমরা হয়ে গেছে। সে আজকে বাড়ি যেতে চেয়েছিল। তাদের বাড়িতেও সে একটাই মেয়ে, কিন্তু মেয়র সাহেবের নিষেধ কেউ অবজ্ঞা করতে পারছে না। ফাহাদ আজ 4 দিন হলো 2 দিনের নাম করে শহরের বাইরে আছে। ওখানে থেকে নিধির ওপর খবরদারি করে যাচ্ছে। তিথি সাজ শেষ করে নিধির পানে তাকালো। সে বিষণ্ণ মনে বসে আছে। তিথি শান্ত গলায় জিজ্ঞেস করে উঠল, ভাইয়া কখন আসবে নিধি? নিধি ভাবি। নিধির ধ্যান ভেঙে তিথির দিকে ফিরল। অসম্ভব সুন্দর লাগছে তিথিকে। নিধি মলিন কণ্ঠে জবাব দেয়, আমি কি করে জানবো? তাকে আমি কল দিইনি, আর দেওয়ার প্রয়োজন মনে করছি না। তিথি দীর্ঘশ্বাস ফেলল। নিধির কাছে গিয়ে বোঝানোর স্বরে বলে উঠল, সব মেনে নাও, দেখবে তুমি অনেক খুশি থাকবে সব সময়। আর তোমার বাড়ি যাওয়া
নিয়ে মন খারাপ তো? আমি কালকে বাবাকে বলবো তোমায় বাড়িতে দিয়ে আসতে। নিধি চমকালো, হাসি দিয়ে জিজ্ঞেস করে, সত্যি? হুম, তোমাকেও কথা দিতে হবে, বিয়ের দিন ভেন্যু থেকে সোজা বাড়িতে চলে আসবে। ভেবে দেখব। নিধি চওড়া একটা হাসি দিয়ে বলে কথাটা। হঠাৎ ইনায়ের আগমনে নিধি আর তিথি কথা বলা বন্ধ করে। ইনায়া তিথিকে ধরে মিষ্টি স্বরে বলে ওঠে, তোমাকে খুব সুন্দর লাগছে তিথি। তিথি খুশি হলো বেশ। ইনায়ের হাত ধরে উঠে দাঁড়ায় সে। তিনজনে অগ্রসর হয় মেহেদির অনুষ্ঠানে। বিয়ের আমেজ পূর্ণ বাড়ি করিম ভিলা হলেও তার দ্বার প্রান্তে নেই বিশাল বড় মির্জা বাড়ি। আয়োজনে কোনো ত্রুটি নেই বাড়িতে। সব কিছু মনের মতো করেছে নাহিদ মির্জা। আত্মীয় স্বজনরা নিজ নিজ আনন্দে মেতে থাকলেও কোনো আমেজ নেই তাতে। তারপরও বাড়ির সবাই যথেষ্ট চেষ্টা করছে অনুষ্ঠানটা কমপ্লিট করতে। নিপা ও নওয়াজ মির্জা মেহমান আপ্যায়নে ব্যস্ত। নাহিদ মির্জাও তাই। আয়েশা মির্জা ব্যস্ত আছে নিশানের সাথে খুনসুটিতে। বাড়ির বিশাল বড় জমকালো লাউঞ্জ এরিয়ার পাশে ছোট্ট 2টি টেবিল রাখা। একটাতে কিছু ফুলের স্তূপ আর অন্যটিতে ভদকার গ্লাস। তার পাশের চেয়ারে নাভান চেয়ারে বসে আছে। মেরুন রঙের পাঞ্জাবিতে দারুণ সুদর্শন পুরুষ ঠেকল সে। হাতের গ্লাস থেকে মাঝে মধ্যে অল্প করে স্নিপ নিয়ে সামনে উদীয়মান থালার মতো চাঁদের পানে দৃষ্টি নিক্ষেপ করে আছে সে। আজ আকাশে চাঁদের পাশে জ্বলজ্বল করছে অগণিত তারা, যাদের দৃষ্টি যেন নাভানের পানি। নাভান হাসলো, চমৎকার দেখালো সেটা, কিন্তু ভিতরের দহন বাইরে বের হলো না। ভেতরের সাথে নাটকীয় খেলায় যেন জিতে রইল নাভান। এ দহন দেখবার মতো নয়, তাকে জিততে দেওয়া বড়ই মানা। নিশুতি এ রাতটা কষ্টের সমাহার যেন। পেছনে কারো আভাস পেয়ে নাভান নড়ে উঠল। হাতের গ্লাসটা টেবিলে রেখে পেছন ফিরে তাকায়। সোহানা মির্জা দাঁড়িয়ে আছেন। মলিন মুখ কিছুটা। নাভান হাসলো, ইশারা করলো পাশের চেয়ারটাতে বসতে। সোহানা বসলো ছেলের পাশে। কিছুক্ষণ কাটলো এমনিতে। ইনায়ার কাছে গিয়েছিলে? নাভানের আচমকা প্রশ্নে তার দিকে লক্ষ্য করে সোহানা। নাভানের দৃষ্টি তার দিকে। সোহানা ঘাবড়ে গিয়েও নিজেকে সামলালেন। হ্যাঁ বোধক মাথা জাগায় ছেলের দিকে। নাভান গম্ভীর কণ্ঠ স্থাপন করে, কেন গিয়েছিলে? সোহানা মির্জা থমকালেন। নাভানের মুখে চাপা রাখ। তিনি বোঝানোর জন্য বললেন, আমি তোমার কথা চিন্তা। সোহানা মির্জার কণ্ঠ রুখে গেল নাভানের হঠাৎ হাসিতে। মায়ের পানে তাকিয়ে জোরে হেসে বলে ওঠে, কেন মা, তুমি জানো না তাকে পাওয়ার যোগ্যতা আমি হারিয়েছি? কিন্তু নাভান, তাকে পাওয়ার আর চাওয়ার অধিকার আমার নেই। আমি সেটা দেখাতে পারি না, কারণ আমি পাপী। সোহানা মির্জা কিছু বলার মতো খুঁজে পেলেন না। মায়ের মন নিজের ছেলের জন্য তিনি বিষয়টা নিচে রাখতে চেয়েছিলেন কিন্তু ইনার সাথে কথা বলে তিনি যেন ধ্যান ফিরে পেয়েছেন আবার। তাই ভুলটা বুঝতে পেরেছেন। আবারও নিস্তব্ধতায় মোড়া হয়ে যায় সময়টা। কেউ কোনো কথা বললেন না। নাভানের মলিন মুখের দিকে তাকিয়ে সোহানার একটাই মিনতি, ছেলে যেন ঠিক থাকে, মানসিকভাবে যেন ভেঙে না যায়। নাভান চাঁদটার দিকে তাকিয়ে হাসলো, মান হাসি সেটা। ভাঙা গলায় বলে, কোর্টের দ্বিতীয় নোটিশ এসেছে সেই কবে, আর মাত্র কিছুদিন। তার আর আমার গল্পের শেষ সমাপ্তি। সোহানা মির্জা অবাক হলেন, গম্ভীর গলায় বলে উঠলেন, তুমি সিগনেচার করেছিলে? কাগজ জমা দিলে কখন? চাঁদ থেকে চোখ সরালো না নাভান। মুচকি হেসে বিড়বিড় করে বলে উঠল, যখন বুঝলাম সে আর আমার হবে না। পুরো চেরি ব্লসমের সাম্রাজ্য যেন ওই বিয়ের ভেন্যু। সাদা হালকা কৃত্রিম ফুলগুলো নিজেদের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। আমেজপূর্ণ পরিবেশ চারদিকে। শহরের নামকরা ইভেন্ট ম্যানেজমেন্ট এটা। মেহমানদের বসার আসন থেকে বিয়ের পুরো স্টেজ চেরি ব্লসমের পরিপূর্ণ। সকাল থেকে ফাহাদ আর জায়ানের উপর প্রচুর চাপ যাচ্ছে। মিজানুল করিম এ যাত্রা নিজের মনের মতো মেহমান আপ্যায়নে ব্যস্ত রইলেন। ফাহাদ আর ভোরে বাড়িতে ফিরছে আজ। তিথি রাগ ভাঙতে সঙ্গে নিয়ে এসেছিল অনেক রকম গিফট। বোনের রাগ ভাঙিয়ে উঠতেই আবার ধমকে উঠেছিল ফাহাদ, কারণ সমূহ নিধিকে কেন মির্জা বাড়ি যেতে দিয়েছে তিথি। সেদিন অনুষ্ঠান শেষে ঈশান এসে নিধিকে নিয়ে গিয়েছিল, যা ফাহাদকে জানায়নি কেউই। এই নিয়ে কিছুক্ষণ রাগারাগি করে শান্ত হয়েছিল ফাহাদ। এর মধ্যে অনেকবার ফাহাদ নিধিকে কল করলেও রিসিভ করে না নিধি। রাগের মাত্রা ছাড়িয়ে আর তার, তবুও চুপচাপ করে আছে ফাহাদ। জায়ান আজকেও কালা শেরওয়ানি কোট পরে দিব্যি কাজকর্ম করে বেড়াচ্ছে। ইনায়ের কথার দ্বার প্রান্তে নেই সে। খাবারের মেনুগুলো আরও একবার পরখ করে জায়ান ছুটল তিথিদের মেকআপ রুমে। বরযাত্রী এলো বলে
কিন্তু এদের আসার কোনো নামগন্ধ নেই। যায় তাড়াহুড়ো করে দোতলার কর্নার রুমে নক করে। কিছুক্ষণ পরে দরজা খুলে বেরিয়ে আসে ইনায়া। জায়ানের চোখ যেন স্নিগ্ধ হলো। হিমালয়ের শীতল দমকা হাওয়া বয়ে গেল তার শরীর জুড়ে। জায়ান কাঁপছে কি? হয়তো। অত্যাধিক গরমে এই শীতল হাওয়া জরুরি ছিল তার। স্নিগ্ধ, ততটাই প্রশান্তিময় বর্তমান সময়টা ঠেকল তার কাছে। অযাচিতভাবে ঠোঁট নাড়িয়ে বলে উঠল, আমি স্নিগ্ধ হরিণী। থমকে গেল হৃদয় যেন। চারপাশ পরিণত হয়ে গেছে অবাধ্য মিউটে। মনে বেজে যায় অবাক করা মুগ্ধতায়। তার পাগল দৃষ্টি হৃদয় এফোর ওফর করার ক্ষমতা রাখে নিমেষে। আর আপনারা একটা পাগল। জায়ানের হৃদয় নিগ্রানো মুগ্ধতা কাটে ইনার রুক্ষ মরুভূমি ন্যায় তপ্ত মুখ আর কণ্ঠ শুনে। ল্যাভেন্ডার কালারের সুন্দর লেহেঙ্গা পরনে ইনায়ার। যতটা স্নিগ্ধ ততটাই মায়াবী লাগছে তাকে। এই রূপে যেন পুরুষ কপকাত হবে নিশ্চিত। কিন্তু এ যাবৎ জায়ানার দমল না। কণ্ঠে যথাযথ গম্ভীরতা টেনে জিজ্ঞেস করে, কি বললে? পাগল বলেছি। আপনি, আপনার বোন সব পাগল, বুঝলেন? ইনার বিরক্ত কণ্ঠস্বরে তেজ নিয়ে বলে উঠল কথাখানি। জায়ান তার যথাযথ কারণ খুঁজে পেল না। আবারও গম্ভীর মুখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইল ইনায়ের দিকে, তপ্ত মুখের দিকে। ইনা গলা নামিয়ে বলে ওঠে, ভাই বিয়ের সব ফাংশনে কালো পরে ঘুরছে, আর বোন নিজের বিয়ের দিন কালো ভূতনি সেজে বসে আছে। এটা নাকি তার স্বপ্ন ছিল, সে আর তার স্বামী বিয়ের দিন ভূত আর ভূতনি সাজবে। আশ্চর্য। জায়ান এবার বুঝল ইনায়ের রাগের কারণ। কিছুটা স্মিত হেসে তাকালো তার হরিণীর দিকে। মৃদু স্বরে জিজ্ঞেস করে উঠল, তোমার কালো এতটা অপছন্দ কেন হরিণী? আমি তো কালোতেই তৈরি। ইনা বিদ্রুপ করে হেসে উঠল। কাজের কালো জোড়া চোখ দুটিও হাসলো কষ্ট নিয়ে। তারপর বিড়বিড়িয়ে বলে ওঠে, যারা জীবনের আস্তরণ দুঃখের কালো রঙে রাঙানো, তার কালো রং কী করে সহ্য হবে বলুন? হবে, সে সময় অতি সন্নিকটে। তুমি দেখে নিও, আমার নিঃশ্বাস যতদিন থাকবে ততদিন তোমার সব অশুভ কালোকে শুভ ভালো মনে হবে। এনায়া তার প্রতি উত্তর করল না। টলমলে চোখ জোড়া অশান্তের ন্যায় দিক শূন্য হয়ে যেন ঘুরল, যার স্থান সে নিজেই খুঁজতে অক্ষম। অনেকক্ষণ পরে জায়ান সে অশান্ত চোখের মালিককে এড়িয়ে যেতে যেতে বলে উঠল, শীঘ্রই চলে এসো, সময়টা সন্নিকটে খুব। যদি এ সময় আর না আসে তবে ভেবেও আমি আর নেই। ইনায়া চমকালো। সমুদ্র উত্তাল জলোচ্ছ্বাসের ন্যায় তার ভেতরটা হুঙ্কার দিয়ে উঠল। ক্লান্ত মুখের অভিব্যক্তি নর্মাল, ভেতরের উচ্ছ্বসিত দহনটা বুঝতে দিল না সামনের নেতাকে। নিজেকে দমিয়ে শুনল আবারও তার কিছু কথা। আমি বেঁচে থাকতে তোমার আমার ভেতরে দুঃখের ঢুকতে দেব না, কারণ আমি তোমাকে পাগল হরিণী, ভীষণভাবে পাগল। একভাবে ফুলে সজ্জিত সারিবদ্ধভাবে এগিয়ে চলছে বরযাত্রীর গাড়িগুলো, যেন পিপিলিকার দল সারিবদ্ধভাবে যাচ্ছে। আর মাত্র কয়েক মিনিট বিয়ের ভেন্যুতে পৌঁছাতে। প্রথম গাড়িতে বর বেশে ঈশান, তার স্বপ্ন পূরণে আর মাত্র কিছুদিন। খুব হাসি মুখে বা পাশে দাদির দিকে তাকাতে মুখ ভোতা হয়ে গেল ঈশানের। আয়েশা মির্জা চোখ পাকিয়ে তাকিয়ে রয়েছেন তার দিকে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। তিথি পাগলামি মানতে গিয়ে আরও কত সমস্যা যে তবে তার গিন্নির সাথে তার কোনো হদিশ নেই। সবেমাত্র শুরু। কালো পাঞ্জাবি পরায় বাদ সেজেছিলেন আয়েশা মির্জা। এমন শুভ দিনে নাকি কালো। তিনি তো তিথিকে এই নিয়ে কথা শোনাবেন নিশ্চিত। নিধি ঈশানের ডান পাশে বসা, সামনে নাভান। তারা আয়েশা মির্জার এমন বেশ এনজয় করছে। দুষ্টুমি, হাসি ঠাট্টা সব মিলিয়ে শেষে সবাই বিয়ের ভেন্যুতে পৌঁছালো। বর এসেছে। কথায় মুখরিত হলো চারপাশ। জানের কাজিন মহল গেট ধরার জন্য দাঁড়িয়ে আছে। নিধি আয়েশা মির্জাকে নিয়ে ভেতরে প্রবেশ করে। নাহিদ মির্জা আর নওয়াজ মির্জা মিজানুল করিমের সাথে কথায় ব্যস্ত। স্টেজে তিথি বসা পাশেই ইনায়া আর মিনারা বেগম। কালো লেহেঙ্গা আর গা ভর্তি স্বর্ণের জুয়েলারি। ব্রাইডাল মেকআপে খুব সুন্দর লাগছে দিদিকে। আয়েশা মির্জা নিধির সাথে স্টেজে বসে আছে। তখন কোথা থেকে ফাহাদ আসে তাদের সামনে। আয়েশা মির্জার সাথে কুশল বিনিময় করে পাশে বসা নিধির দিকে চোখ গরম করে তাকালো, কিন্তু নিধি তাকে পাত্তা দিল না। তানাজ জামাই, এমন শুকাইছো কেন? কাজের বুঝি খুব চাপ? আয়েশা মির্জা পান চাবানো বাদ দিয়ে প্রশ্ন ছুড়ে ফাহাদের দিকে। ফাহাদ কিছু বলবে তার আগে নিধি মুখ ভাঙচিয়ে বলল, তাদের আবার কী কাজ খুন খারাপি ছাড়া? আয়েশা মির্জা আর ফাহাদ দুজনেই মুখ রাঙালেন। এই মেয়ে সোজা কথা কবে আসবে জানে না ফাহাদ। তার বেলায় শুধু এমন মুখ ছামটি। ফাহাদ ফিজকে হেসে নিধিকে বলে ওঠে, পারফেক্ট, একদম ঠিক আছো। কি ঠিক আছি? প্রকোজকে জিজ্ঞেস করে নিধি। ফাহাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বাবার পুত্র হিসেবে একদম ঠিক আছে তুমি, বুঝলে?
নিধি মুখ ভেঙালো। ফাহাদ আয়েশা মির্জার পাশে বসে মিনমিন করে বলল, তা আমি যে বইয়ের অভাবে শুকনো ডাল হচ্ছি, তা কি আপনার চোখে পড়ে না দিদি শাশুড়ি মা? আয়েশা মির্জা একগাল হেসে মাথার কাপড়টা টেনে টুনে নিলেন। হাতে ব্যাগ নিয়ে উঠতে উঠতে বলে উঠলেন, বউ নিয়ে যাবার দায়িত্ব তোমার, আমি সাথে সঙ্গ দিব আর কি। ফাহাদও হেসে সম্মতি দিল। ঈশানকে এনে তিথির পাশে বসানো হয়েছে। আয়েশা মির্জা সেদিকে গেলেন। ফাহাদ বসা থেকে উঠে নিধির এক হাত চেপে ধরে। নিধি আতকে উঠে আশেপাশে গেস্টের দিকে তাকালো। কারো কারো নজর তাদের দুজনের দিকে। নিধি চেয়েও ফাহাদকে কিছু বলতে পারল না। ফাহাদ নিধির হাত টেনে নিয়ে যায় তার সাথে। নিধিও তাল মিলে গমগমে গলায় বলে ওঠে, করছেন কি? লোকজন দেখছে তো নাকি? দেখবেই তো, মেয়র ফাহাদ আর তার বউ এখানের সবচেয়ে সুন্দর সুশীল কাপড়। নিধি আর কিছু বলে না। ফাহাদ নিধিকে নিয়ে একটা রুমে ঢুকলো। বেডে বসিয়ে সে নিজে ফ্লোরে বসে নিধির কোমর জড়িয়ে কোলে মাথা রেখে বসে রইল। নিধি অবাক হলো ফাহাদের এখন কর্মকাণ্ডে। শরীরে কাঁপন সৃষ্টি হলো প্রচুর। পা জোড়া নড়বড়ে হয়ে উঠল কিছুটা। ফাহাদের তপ্ত নিঃশ্বাস জোড়া নিধির উন্মুক্ত উদরে গিয়ে ঠেকলো। নিধি কিছু বলতে পারে না। কণ্ঠ রুদ্ধ করে দেওয়া হয়েছে যেন তাকে। নিধি কাপা হাতে ফাহাদের কাঁধ ছাকিয়ে দিল খানিকটা। সময় নিয়ে মাথা তুলে তাকালো নিধির পানে। নিধি থমকালো। ফাহাদের চোখ জোড়ায় তাকানোর সাহস পেল না আর। সে যেন অতল গহ্বর। তাকালে নিজের প্রতিবিম্বত হওয়ার রূপ আর দেখা যাবে না। নিধির মুখে তাকিয়ে নিরল গলায় জিজ্ঞেস করে, কি আছে তোমার মাঝে? আমি কেন বারবার তোমার মাঝে হারিয়ে যাই? সে 2 বছর আগের মতোই। প্রথমবার নিজেকে বুঝিয়েছি তুমি আমি 2 মেরুর। তোমাকে ভোলার জন্য কত রিলেশনে গিয়েছি, কিন্তু আমার অবুঝ মনেই তোমার কাছেই থাকতো। আমার সাথে কেন এমন করো? বলতে পারবে? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? মেনে নেওয়া যায় না? সম্পর্কটা কি একটুও সুযোগ দেওয়া যায় না? আমি কি এতটাই অযোগ্য? কি দোষ আমার? বলো না, আমি তোমার জন্য নিজেকে বদলে দেব, কথা দিচ্ছি। সম্পর্কটাকে একটা সুযোগ দাও নিধি। ফাহাদের এমন আকুতি হৃদয়ে বিঁধল যেন নিধি। রাজনীতিতে জড়িত থাকায় ফাহাদকে তার পছন্দ হতো না কোনো কালে। তার মনে হতো রাজনৈতিক কর্মকাণ্ডে কেউই সাধু নয়। সামনে ভালো দেখালো এদের হৃদয় কলুষিত থাকে। কজন নিজেকে ঠিক রাখতে পারে? আসলেও কেউ পারে না। ক্ষমতাসীন দলের নেতারা কেউই ভালো নয়। নিধি ফাহাদের দিকে তাকিয়ে হাসলো। হয়তো আমি আপনাকে বোঝার চেষ্টা করিনি। আপনার এই পেশার কারণে রাজনৈতিক কলা কৌশল শেখানো ভয়ঙ্কর নেতাদের আমি বরাবরই ঘৃণা করে এসেছি। এরা কখনোই ভালো হতে পারে না। হয়তো সেটা আপনার মাঝেই পেয়েছি আমি। আমার সাথে যা অন্যায় হয়েছে তাদের ছায়া দিয়ে আসছে আপনাদের মতো কিছু ক্ষমতাসীন লোকেরা। আপনাদের জন্যই এদের জন্ম। যেখানে টাকা ছুড়ে সেখানেই কুত্তার মতো ঝাঁপিয়ে পড়ে। যেখানে তাদের প্রতি এত ঘৃণা, সেটাই আমার সাথে ঘটছে। আমি সেদিকে মন কি করে দেই বলেন? ফাহাদ ফিসলে হাসলো। শুভ্র রাঙা পাঞ্জাবিতে পুরো শরীর দুলে উঠল। এগিয়ে এসে নিধির চিবুকে নিজের ওষ্ঠ ছোঁয়ায় ফাহাদ। নিধি খিচে চোখ বন্ধ করে ফেলে। ফাহাদ সরে এসে মুখ বাঁকিয়ে বলল, ব্যাস এতটুকুই, চলো বিয়ের ফাংশন কমপ্লিট করতে হবে। নিধি অবাক চোখে তাকালো। এই লোকের হলো কি? ক্ষণে ক্ষণে মুড চেঞ্জ হয়ে যায়। ফাহাদ আগের মতোই তড়িঘড়ি করে নিধিকে নিয়ে বেরিয়ে যায়। হাতে ময়ূরের পালকের কলম, যেটার পালকগুলো আপাতত ভেঙে আছে। ইনার রাগ হলো প্রচণ্ড রাগ। টলমলে চোখের এক ফোঁটা পানি গোলাপি আভার গাল স্পর্শ করলো। নাকের ডগা হলো টুকটুকে লাল। ঠোঁট উল্টে এলো প্রায়। অসন্তুষ্ট হয়ে সামনে অতি সুদর্শন হোয়াইট ব্লেজার পরিহিত নাভানের পানে তাকালো। নাভানি নায়ের এমন বাচ্চা সুলভ কান্নায় হতভাগ হলো। আর কত নিজের ভিন্ন রূপ দেখাবেই অপার সৌন্দর্যের নারী। বিয়ের কাবিননামায় বরকনে উভয় সাইন করবে এই কলমটা দিয়ে, যেটা নিধি গিফট করেছিল ঈশানকে বিয়ের 2 দিন আগে। গেস্ট রুমে ডালায় রাখা ছিল সেটা। এনার দায়িত্ব ছিল সেটা স্টেজ পর্যন্ত নিয়ে যা। কিন্তু ডালা নিয়ে আসার পথে আচমকা নাভানের সাথে ধাক্কা খাইয়ে নেয়া, তাতেও সমস্যা ছিল না। ডালা পরে কলমের স্থান হলো নাভানের পায়ের তলায়, যার দরুন পালক কিছুটা ভেঙে এবং বেঁকে আছে। এখন কি হবে তাই ভেবে ইনায়ের এমন কান্না পেল। সে গম্ভীর গলায় নাভানকে শুধালো, দিলেন তো শেষ করে, এখন কি হবে বিয়েতে এটা দিয়ে সাইন করার কথা ছিল। নাভান জবাব দিল না। গভীর চোখে পরখ করলো ময়ূর পালকের কলমটাকে। চোখের সামনে ধরা দিল কিছু আবছা স্মৃতি, যা মস্তিষ্কের স্নায়ু কোষগুলোতে এক কোণায় পড়ছিল, যেটা হয়তো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। নাভান হাত বাড়িয়ে ইনায়ের দিকে কলমটা নেয়। শান্ত মান গলায় বলে ওঠে, আমি দেখছি কি করা যায়।
বলেই ফোন বের করে কাউকে মেসেজ করলো নাভান। ইনায়ার রাগ করলো না, চুপচাপ দেখতে লাগলো নাভানের কর্মকাণ্ড। কিছুক্ষণ বাদে একজন ছেলে নাভানকে একটা ব্যাগ দিয়ে গেল। নাভান এক পলক ইনায়ার দিকে তাকিয়ে পাশের একটা টেবিলের পাশে চেয়ারে বসে পড়ে। ব্যাগ থেকে জিনিসপত্র বের করে নাভান নিজের কাজ শুরু করে দেয়। ইনায়া দাঁত দিয়ে নখ কাটছে, টেনশনে কপাল বেয়ে ঘাম ঝরছে তার। নাভান মাঝে মধ্যে ইনায়ার দিকে দৃষ্টিপাত করছে। সেই দিনের পর আজ প্রথম দেখা তাদের। কত কথা জিজ্ঞেস করতে গিয়েও তা নাভানের জিভের গোড়ায় আটকে আসছে। সময় দিয়ে নাভান সবটা ঠিক করলো। ইনায়ার কাছে কলমটি ফেরত দিয়ে বলে উঠল, এবার ঠিক আছে তো? ইনায়া কলমটা ফের পরখ করলো। না, আগের থেকে এটাকে আরো সুন্দর করে দিয়েছে নাভান। ইনায়া কৃতজ্ঞতা স্বরে বলল, ধন্যবাদ, আসলে সুন্দর হয়েছে এটা। নাভানের দৃষ্টি স্থির হলো তাতে। চোখের দৃশ্যপটে ভেসে ওঠে আবারও প্রায় 1 বছর আগের স্মৃতি। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে নাভান, চোখ রাখে ইনায়ার পানে। মুখটা মলিন করে শুধালো, কিছু মনে পড়ল ইনায়া? সাবলীলভাবে জানতে চাইল নাভান, চোখে তার আকুল আগ্রহ। যে স্মৃতি তাকে এত বিরল হয়ে যাতনায় বিদ্রুপ করে তুলেছে, সে স্মৃতি কি তাকেও কিছু মনে করায়? জানতে চাইছে তার ভেতরটা। ইনায়া কলমটায় চোখ স্থির করে। আগে ময়ূর পালক থাকলেও নাভান এখন তার সাথে জোড়া ময়ূরের স্টিক লাগিয়ে দিয়েছে একটা, যেমনটা তাদের বিয়ের কলমটাই ছিল, যেটা নিধির বানানোই ছিল। সেই বিভীষিকাময় রাতের কথা মস্তিষ্কে হাত ছানিয়ে দিয়ে যাতে বারংবার ইনায়া পলক ঝাপটালো কয়েকবার। ঘুরিয়ে দেখলো ময়ূরাক্ষী সে প্রেমময় যুগলবন্দি। ইনায়া তাচ্ছিল্যে সরে হেসে বলে উঠল, এ তো সেই বিভীষিকাময় রাতে দুধর্ষ মরীচিকা পাত্রের লেখনী, যা দিয়ে শুধু আমি একা নাম লিখে অংশগ্রহণ করেছিলাম। ফের পথহারা পথিকের মতো একাই ছুটেছিলাম সেই মরীচিকার পেছনে। সেখানে আর কেউ ছিল না, কেউ না, শুধু আমার হৃদয় নিংড়ানো যাতনা ছাড়া। সে লেখনী কি করে ভুলবো বলুন? নাভানের দৃষ্টি শীতল হয়। ইনায়া কলমটা ডালায় রেখে নিজের গন্তব্যের দিকে অগ্রসর হতেই নাভান মলিন কণ্ঠে বলে ওঠে, নেক্সট উইকে আমি কানাডায় ব্যাক করছি, হয়তো এটাই আপাতত শেষ দেখা। ইনায়া ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে মুখে ফিচেল হাসি টেনে মৃদু স্বরে বলে ওঠে, অবশ্যই, কারণ আপনি যে কাজের জন্য এসেছিলেন সেটা তো হয়েই গেছে, এখন তবে ফিরতে পারেন। ইনায়া কণ্ঠে অভিমান নাকি উপহাস ছিল তার ঠাওর করতে পারল না নাভান। শীতল চোখে তাকিয়ে রইল সামনের অদ্ভুত রমণীর দিকে, যাকে এক দেখায় ভাঙচুর মনে হলো, পরক্ষণে মনে হবে সে ইস্পাতের চেয়ে ধীর কঠিন। ইনায়া যেতে যেতে ফের একটা কথা বলে ওঠে, আপনার জীবনটাকে ভালো রাখবেন। আজকে যা দেখছেন সবই মরীচিকা, এটাকে সঙ্গী করবেন না ভুলেও। নাভান দীর্ঘশ্বাস ফেলে দেখলো তার শেষ যাওয়া অবধি নেই, কেউ নেই, আসলে সব মরীচিকা। ঈশানার তিথির ফটোশুট শুরু হয়েছে সেই কখন থেকে। ক্যামেরার ফ্ল্যাশ ও ক্লিকের শব্দ, এসব কিছুতে আয়শা মির্জার মাথা ধরে গেছে। একে একে পরিবারের সবাই তাদের সাথে ফটো তোলা শেষ হলে আয়শা মির্জা ফটোগ্রাফারকে আপাতত স্থির থাকতে বলে। তার মাথায় ধরে গেছে অনেকটা। কাজী আর রেজিস্ট্রার নিজেদের কাগজপত্র গুছিয়ে নিয়েছেন। আয়শা মির্জা আবার চোখ রাখে করিডোরে ইনায়ার খোঁজে। মেয়েটা যে এখনও এলো না। এতক্ষণ লাগে ডালা টানতে। নওয়াজ মির্জা আর নাহিদ মির্জা মিজানুর করিমের সাথে আপাতত কাবিনের টাকা নিয়ে কথা বলছে। আয়শা মির্জা চোখ ঘুরিয়ে ঈশানার তিথির দিকে তাকালো। তারা দুজনেই হাসি খুশিতে কথা বলাই মুশকুল। আয়শা মির্জা তেতলেন, মুখ বাঁকিয়ে বলে ওঠেন, তোদের কি লজ্জা শরম নাই? বিয়ের দিনে বরকনে এমন হাত ধরাধরি করে হাসে, বেশরম। আমাদের কালে জামাইয়ের সাথে 1 মাসে এত ফ্রি হইনি, আর তোরা? আয়শা বেগমের তেতো কথায় ঈশানের তাৎকালামি হাসি বন্ধ হয়ে যায়। আজকে তার বিয়ে বলে গিন্নির সাথে কোমর বেঁধে লাগতে পারছে না। একবারই তো বিয়ে, তা আবার ভালোবাসার মানুষের সাথে, একটু তো আনন্দ করা যায়। কিন্তু তার গিন্নি সেটা হতে দিচ্ছে কই? এদিকে নিধিও ফাহাদের থেকে নিজের হাত ছোটাতে চেষ্টা করে। সেই যে ধরে আছে, ছাড়ার আর নাম গন্ধ নেই। যেখানে যাচ্ছে তাকে টেনে নিয়ে বেঁধে নিয়ে ছুটছে। কখন না জানি দাদি তাদের থমকে ওঠে, কিন্তু ফাহাদের তাতে হুঁশ নেই। হাত ছোটাতে চেষ্টা করলে কাজ জড়িয়ে ধরছে। আয়শা মির্জার কথায় তিথির রাগ হলো। একটু হাসলে ক্ষতি কি? সে তার কথার উত্তরে হেসে হেসে জবাব দেয়, আসলে কি দাদি, আপনাদের সময় বাবা মা বর কনে না দেখিয়ে বিয়ে করাতো। আমাদের সময় আমরা নিজেরাই দেখে শুনে বিয়ে করি। একটু তো ডিফারেন্স থাকবেই, তাই না? আয়শা মির্জার চোখ কপালে। ঈশানও ভিমড়ি খেল। তার বউ আর গিন্নির ঝগড়া এখন থেকেই শুরু হয়ে গেছে। তিথি হাসি মুখেই তাকালো। আয়শা মির্জা
চোখের চশমা টেনে ঠিক করে পান চিবোতে চিবোতে বলে ওঠে, তোমরা তো আমি বাড়িতে নিয়ে ঠিক করব, তোমারে তো আমি বাড়িতে নিয়ে ঠিক করব বজ্জাত মাইয়া। আদব কায়দাও শেখানো দরকার। শাশুড়ি না, বড় শাশুড়ির কবলে পড়বা তুমি। ঠিক আছে, খুব মজা হবে শাশুড়ি মা। আয়েশা মির্জা মুখ বাঁকালেন। তিথি আর কিছু বললেন না। ইনায়া ডালা নিয়ে তখনই স্টেজে আসলো। আয়েশা মির্জা রাগান্বিত হয়ে জিজ্ঞেস করলেন, এই মাইয়া, এতক্ষণ লাগে সামান্য একটা জিনিস আনতে? কথাটা বলেও শেষ করিডোরে নাফানকে দেখে তিনি রুখে গেলেন। ইনায়া কোনো উত্তর না দিয়ে ডালাটা রেখে নিধির পাশে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণের মাঝে বিয়ে পড়ানোর কাজ শুরু হয়ে যায়। ইনায়া স্থির চোখে খানিকটা চেয়ে থেকে আশপাশে তাকায় জায়ানের খোঁজে। বোনের বিয়ে, আর এই লোক গেল কই? ইনায়া ভিড় ঠেলে বেরিয়ে আসে মজলিস থেকে। ভেনুর এক পাশে পুল সাইড। সেখানে এসে ইনায়া জায়ানের কোনো খোঁজ পেল না। এই সন্ত্রাসীর কোনো বিশ্বাস নেই, ঠিকই গুন্ডামি করতে চলে গেছে বোধহয়। ইনায়া ঘাড় কাত করতেই ওপরের টেরেসে চোখ যায় তার। হতভম্ব হয়ে কিছুক্ষণ তাকালো সেখানে। দু হাতে রেলিংয়ে ভর করে ঘাড় কাত করে পা ঝুলিয়ে বসে আছে জায়ান। দৃষ্টি ইনায়ার দিকে নিবদ্ধ ছিল এতক্ষণ। ইনায়ার দৃষ্টিও গাঢ় হলো। আজকাল জায়ানের চোখে তাকাতে ভয় করে না তার। এই অবাধ্য মন কবে তার ভয়কে জয় করে ফেলেছে নিমিষে। নিচে থেকে জোর গলায় শুধালো, এখানে বসে আছেন কেন? হাত পা ভাঙার খুব শখ হয়েছে? ঘাড় কাত করেই গা দলিয়ে হেসে ওঠে জায়ান। ইশারায় ইনায়াকে ডাকে নিজের কাছে। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে সময় নিয়ে জায়ানের কাছে যায়। মিনিটের এসে উঠতে একটু সময় লাগছিল ইনায়ার। হাঁপিয়ে ওঠে ইনায়া জায়ানের পাশে বসে। বোনের বিয়ে, সেখানে না থেকে এখানে কেন? ইনায়া অনেকটা হাঁপানো গলায় জিজ্ঞেস করে। জায়ান মৃদু হেসে ইনায়ের চোখের পানে তাকায়। তারপর স্পষ্ট গলায় বলে ওঠে, রাতের চাঁদ উপভোগ করতে। আমার চাঁদটা খুব সুন্দর, তাই না হরিণী? সত্যি অনেক সুন্দর, তাকিয়ে থাকতেই মন চায়। শত জনম পার করে দেওয়া যাবে নিঃসন্দেহে। ইনায়া কিছুক্ষণ জায়ানের মুখের দিকে তাকে তার কথার ধরন খুঁজল। নিমিষে মুখ বাঁকিয়ে তাকালো অন্যদিকে। তার এইসব ফিল্মি কথায় চলবে না। জায়ানের ইনায়ার হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিল। স্নিগ্ধ মধুময় ঠেকল সময়টা। দৃষ্টিজোড়া দুজনেই মোহিত। আবারও যেন পড়ে গেল অবাধ্য মিউটেশন। ইনায়ার কালো কুচকুচে মণিজোড়া জায়ানের ধূসর বাদামি চোখেতে কিছু খোঁজার চেষ্টা। সময়টা স্থির থাক। বক্ষস্থলের সে অবাধ্য যাতনাকে লঘু চিত্তে বহন করা হৃদয়টা আজ মুগ্ধতায় থাক। কিছু না আসুক এই ক্ষণে, কিন্তু নিয়মে সেই দিন আসলো না। সাত কাঁপিয়ে বেজে উঠল জায়ানের ফোনের রিংটা। কল্পনারা গত হয় দুজনেরই। জায়ান ফোন রিসিভ করে কানে দিতেই ফাহাদ বলে ওঠে, কই তুই? তিথির বিদায়ের সময় চলে এসেছে, এবার তো আয়। আমি দেখছি তোমরা রিচুয়াল ফিল আপ করো। তিথির বিয়ে শেষে বিদায়ের পালা। জায়ান ইনায়া সেখানেই বসে থাকলো। অবাকের পাল্লা বাড়ল যেন। বেশিরভাগ মেয়ের বেলায় বিদায়ের ক্ষণে কান্নায় ভেঙে যায়, কিন্তু তিথি ঘটল অন্য কাণ্ড। হাসি মুখে বাবা মা ভাইয়ের দিকে বিদায় নিয়ে গাড়িতে উঠল সে। আয়েশা মির্জা বিড়বিড় করে গাড়িতে উঠল। আজকালকার মেয়েরা একটু বেশিই ডিফারেন্স। ঈশান তিথি আর আয়েশা মির্জার মাঝখানে বসল। কোনো সময় যেন না ঝগড়া বাঁধিয়ে দেয় এরা। নিধি গাড়ির দিকে এগিয়ে আসতে গেলে ফাহাদ তার হাত ধরে দাঁড় করিয়ে দেয় আর জোর গলায় বলে, এক পা ওদিকে যেতে পারবে না নিধি। জায়ান যেন খুশি হলো এই কাণ্ডে। এই না হলে আমার বোন আর ভাই? গুড, ভেরি গুড। ইনায়া হাসলো জায়ানের কথায়। সবার কপালে কি এমন বিদায় জোটে? আস্তে করে সব গাড়ি ছুটে চলে গন্তব্যের দিকে। তিথির হাতের মুঠোয় ঈশানের হাত। ভালোবাসা পূর্ণতা পেল আজ তাদের। খুব করে এমন মানুষ কমই পায়। যাদের ভালোবাসা পূর্ণতা পায়, আজকের রাতটা হয়তো মনে করার মতোই সবার কাছে। সবার জন্য নিজেদের জীবনের আসল গন্তব্য খুঁজে পেয়েছে। সাই সাই করে তীব্র গতির বাতাস এসে নাভানে নাকের মুখে লাগছে। গাড়ির উইন্ডোর কাচ নামানো। এবেলায় ড্রাইভ করছে সে নিজেই। আজ যেন সকল সমীকরণ সমাধান করে গেছে সে। যাতনারা আড়ালে আবডালেই থাকুক না, তাদের দেখানোর কোনো মানেই নেই। হঠাৎ সামনে বিকট শব্দে নাভান গাড়ি থামিয়ে দিল। নাভানের দুই গাড়ির আগে ঈশানের গাড়ি। নাভানও পেছনে বসা নাহিদ মির্জা ও নওয়াজ মির্জা সবাই বেরিয়ে সেদিকে অগ্রসর হয়। ঈশানরা কথার মাঝেই ছিল। আচমকা বিপরীত পাশ থেকে ধেয়ে আসা লরির ধাক্কায় উল্টে যায় বিয়ের গোলাপে আবৃত সাদা গাড়িটা। হঠাৎ কিছু চমৎকার চিৎকার আর লোকজনের শোরগোলে মুখরিত হয় চারপাশ।
ঈশান চোখ মেলে কিঞ্চিত তাকালো, মাথা থেকে হাত সরিয়ে মৃদু চোখে তাকালো পাশে বসা তিথির দিকে, যার রক্তাক্ত হাত এখনো তার হাতের মাঝে। ঈশান উঠালো তিথির মুখটা, রক্তে ভেজা নির্জীব চোখ জোড়া কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে রক্তে মুখে, ভেতরে সত্তাটা যেন ঘুমন্ত আগ্নেয়গিরি লাভার মতো টকবগিয়ে উঠছে। সক্রিয় হলো মস্তিষ্কের স্নায়ু কোষগুলো। ঈশান মৃদু স্বরে ডেকে ওঠে, ওঠো না আমার স্নো হোয়াইট, এখনই ঘুমিয়ে গেলে চলবে? আমাদের তো একসাথে শত পথ পাড়ি দেওয়া বাকি, কত স্বপ্ন পূরণ করা বাকি, এখানে শেষ হলে চলবে না তো। তিথি আস্তে আস্তে নিঃশ্বাস ফেলছে। ঈশান ডান পাশে বসা আয়শা মির্জার দিকে লক্ষ্য করলো। মাথা দিয়ে অনগল রক্ত গড়িয়ে পড়ছে তার, চোখ আধো বোঝা হয়ে আছে। ঈশান ঝাঁকালো তাকে, কিন্তু না, আয়শা মির্জা নড়লেন না। ঈশান কষ্ট করে বিড়বিড়িয়ে বলে ওঠে, তুমি না তিথিকে শিক্ষা দেবে গিন্নি? তাকে বাড়ি নিয়ে যাবার আগেই তুমি হার স্বীকার করছো? ভালো হলো না গিন্নি, ভালো না। ঈশান আর কথা বলতে পারলো না। চোখ বোঝার আগে অস্পষ্ট ভেসে উঠল নাভানের মুখটা। আজকে রাতের শেষটা কেমন ছিল যেন। কিছুক্ষণ আগে সুন্দর মুহূর্তগুলো এখন কেবল যাতনার ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে। যা ডাকছে তা সব কিছুই হাতছানি।